কল্পনা করুন যদি আপনি এমন একটি বিশ্বে বাস করতেন যেখানে আপনাকে সর্বক্ষণ নজরে রাখা হয়। এমন একটি বিশ্ব যেখানে সবকিছু অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে আপনাকে অবিরাম প্রচারণার আঘাতে আক্রান্ত করা হয়। এমন একটি বিশ্ব যেখানে সকলে দমিত, একাকী এবং বিচ্ছিন্ন, অবদ্ধ একটি যন্ত্রের একটি তুচ্ছ গিয়ার হিসেবে অস্তিত্ব লালন করে। এটি জর্জ অরওয়েলের তার শ্রেষ্ঠ কাজ ১৯৮৪ এ উপস্থাপিত ভবিষ্যতের ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি। এবং এটি কি পরিচিত শোনাচ্ছে না? এটি কোনো কাকতালীয় নয় যে তার ভবিষ্যদ্বাণীগুলি আমাদের আধুনিক সমাজে প্রায় প্রত্যেকটি উপায়ে সত্যি হয়েছে। তাই আসুন ১৯৮৪ এর গল্পে গভীরভাবে ডুব দিয়ে জানি কিভাবে আপনাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং আপনি কখনো মুক্তি পেতে পারেন কিনা। এখন সিনেমাটি শুরু হয় তার অভিযোজিত আইকনিক বই থেকে একটি উদ্ধৃতি দিয়ে। যে অতীত নিয়ন্ত্রণ করে সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। যে বর্তমান নিয়ন্ত্রণ করে সে অতীত নিয়ন্ত্রণ করে। এবং এটি মঞ্চ স্থাপন করে। এবং তারপর বিলম্ব ছাড়াই আমরা দেখতে পাই একদল লোকের আইকনিক শট, যারা পার্টির উপস্থাপিত প্রচারণার দিকে তাকিয়ে আছে। পার্টি হল ছায়াময় সরকার যা তাদের আদর্শ ইনসোকের মাধ্যমে জীবনের প্রত্যেক দিক নিয়ন্ত্রণ করে। মৌলিক নীতি হল তথ্যকে এতটাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যাতে জীবনের প্রত্যেক দিক পার্টির দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়। পরম আনুগত্য আশা করা হয়, জীবনের মৌলিক তথ্য প্রত্যাখ্যান করার মতো, এমনকি আপনার নিজের চিন্তা এবং স্মৃতিগুলির মতো। স্ক্রিনে একটি ভিডিও প্লেয়ার দেশটির একটি আদর্শিক চিত্র তৈরি করছে যা পশ্চিম বিশ্ব হয়ে উঠেছে, সবকিছু এই সাম্যবাদী শাসনের অধীনে, ওশিয়ানিয়া। এটি ১৯৮৪ এর বিশ্বের ৩টি সুপার স্টেটের একটি, যার নিয়ন্ত্রণ আছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু অংশের উপর। এবং এটিই সেই সময় যখন আমরা বিগ ব্রাদারের ধারণার সাথে পরিচিত হই, এবং একজন মানুষের নাম গোল্ডস্টাইন, যিনি ওশিয়ানিয়ার লোকদের প্ররোচিত করার চেষ্টা করেন যে তারা প্রতারিত হচ্ছে, কিন্তু তার কথায় সত্য থাকা সত্ত্বেও দর্শকদের চিৎকারে ডুবে যায়। ইনসোক তাদের সত্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার জন্য শিক্ষিত করেছে, এমনকি তারা তা শুনতেও চায় না। প্রদর্শনীর সমস্ত সময় আপনি ইনসোক স্যালুট দেখতে পাবেন, যা ঐতিহাসিক সাম্যবাদী শাসন থেকে ধার করা। এবং এই প্রচারণা ভিডিওর চরমে পৌঁছানোর পর জনতা ইনসোকের প্রতীক এবং বিগ ব্রাদারের মুখের দ্বারা শান্ত হয়। এরপরই আমরা আমাদের প্রধান চরিত্র উইনস্টন স্মিথের সাথে পরিচিত হই, যিনি সত্যের মন্ত্রণালয়ের একটি অফিস কিউবিকেলে কাজ করছেন। তার চাকরি হল অতীতের সম্প্রচারগুলিকে সম্পাদনা করা বর্তমান বাস্তবতা প্রতিফলিত করার জন্য যা তারা প্রচার করছে। তাই যদি চিনির রেশন গত বছরের থেকে কমানো হয়, তাহলে তিনি গত বছরের কাগজটি সম্পাদনা করবেন যাতে এটি আসলে বেড়েছে বলে ইঙ্গিত করে। এবং তারপর একদিনের কাজ শেষ করার পর উইনস্টন বাড়ির দিকে যান, যেখানে প্রচারণা ইতিমধ্যে তার বাড়িতে চালানো হচ্ছে। এবার এটি একজন মানুষকে লজ্জিত করা হচ্ছে গোল্ডস্টাইনের প্রভাবে পড়ার জন্য। সেই মানুষটিকে অভিযোগ করা হয়েছে যে তিনি জনগণকে প্ররোচিত করার চেষ্টা করেছেন যে তারা ইউরেশিয়ার সাথে যুদ্ধে নেই, বরং পূর্ব এশিয়ার সাথে। এই তথ্য নিয়ন্ত্রণ এবং ইউরেশিয়া বিগ ব্রাদারের লোকদের নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু, কারণ সময়ের সাথে সাথে পার্টি বাস্তবতাকে তাদের প্রয়োজন অনুসারে পুনর্লিখিত করেছে। এখন উইনস্টন এই প্রক্রিয়ার একটি মূল অংশ, কিন্তু স্পষ্টতই এটি দ্বন্দ্ব সৃষ্টি করে। এবং এখানেই ডাবলথিঙ্কের ধারণা আসে। দুটি পৃথক দ্বন্দ্বমূলক তথ্যে পুরোপুরি বিশ্বাস করার ধারণা। উপন্যাসে তারা যে উদাহরণ দেয় তার একটি হল একই সাথে বিশ্বাস করা যে পার্টি গণতন্ত্রের একটি দুর্গ এবং এও যে গণতন্ত্র অসম্ভব। এবং এই ধারণার মাধ্যমে পার্টি বাস্তবতাকে পুনর্লিখিত করে, তাদের নিজস্ব সৃষ্টির একটি মায়াময় দিয়ে প্রতিস্থাপন করে। এবং এটিই সেই সর্বগ্রাসী মিথ্যা যা ১৯৮৪ এর সমাজকে ধরে রাখে। শুধুমাত্র সকলের এতে বিশ্বাস করার মাধ্যমে এটি বাস্তব হয়ে ওঠে। কিন্তু এই কাল্পনিকতার উপর ভিত্তি করে একটি বিশ্বের ধারণা কিছু যা অরওয়েল একাই সৃষ্টি করেননি। পরিবর্তে এটি খুবই বাস্তব এবং ইতিহাস জুড়ে পর্যবেক্ষিত হয়েছে। হাজার বছর আগে প্লেটো এই ধারণার উপর প্রথম রেকর্ডকৃত দর্শন লিখেছিলেন। তার নোবেল লাইয়ের মাধ্যমে, যেখানে লোকেরা সমাজে তাদের স্থান জানে সমাজের উৎপত্তির একটি সম্পূর্ণ কাল্পনিক গল্পে তাদের বিশ্বাসের মাধ্যমে। বিস্তারিতগুলি গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ এটি সামাজিক ব্যবস্থার জন্য যুক্তি প্রদান করে। এবং এটি লোকদেরকে বিশ্বকে যেভাবে আছে তা স্বীকার করার কারণ দেয়, এবং তাদের সমান মানুষ কোনোভাবে তার চেয়ে ভালো বা খারাপ। এবং আমরা আজ এটি দেখি, যখন আমাদের নিজস্ব বিগ ব্রাদারের সংস্করণ একটি বলে এবং অন্যটি বোঝায়। যেমন যখন প্রতিষ্ঠানীয় মিডিয়া, রাজনীতিবিদ এবং বিশ্ব অর্থনৈতিক ওরাম স্বাধীনতা এবং মুক্ত বক্তব্যের জন্য কাজ করার দাবি করে, সবকিছু করতে গিয়ে সমালোচনাকে নীরব করে দমন এবং সেন্সর করার জন্য। এবং এর অসংখ্য উদাহরণ আছে।
যেমন যখন সবচেয়ে মোটা, সবচেয়ে বিভৎস রাজনীতিবিদরা দাবি করে যে তারা স্বাস্থ্য প্রচার করছে। এবং এই ধারণাটি সময়ের সাথে বিবর্তিত হয়েছে কারণ লোকেরা বুঝতে পারে যে সমাজের সকল প্রতিষ্ঠান একটি প্রয়োজনীয় কাল্পনিকতার উপর নির্মিত এবং এটি হ্যাবিটাস নামে পরিচিত। এটি সেই চিন্তা যা আপনাকে দেখতে হবে যাতে সমাজের অর্থ হয়। এখন ধারণাটি নোবেল লাইজের মতোই, কিন্তু হ্যাবিটাস অনেক গভীরে যায়। আপনি দেখুন, আপনার সমস্ত জীবন ধরে আপনি আপনার পরিবেশ এবং অন্য লোকদের সাথে আপনার মিথস্ক্রিয়া দ্বারা প্রভাবিত হয়েছেন এবং এগুলি আপনার ব্যক্তিত্বের সাথে মিলে আপনার বিশ্বের দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং এইভাবে আপনি হ্যাবিটাসে কেনার জন্য যান। বিশ্ব কিভাবে হওয়া উচিত তার ভাগ করা সামাজিক মায়াময়। আপনাকে হ্যাবিটাসে সামাজিকীকরণ করা হয়েছে। এটি উপর থেকে নেমে এসেছে এবং আপনার চারপাশের সকলেই এতে বিশ্বাস করে। হ্যাবিটাস হল আপনার সহযাত্রী এবং সরকারের মধ্যে সামাজিক চুক্তি। এবং এটি আপনার সংস্কৃতি নির্ধারণ করে। এটি আপনার চারপাশের সকল সামাজিক প্রবণতা নির্ধারণ করে। এবং তাই সমাজের নিয়মগুলিও নির্ধারণ করে। এবং এটি সবকিছুতে প্রসারিত। আমাদের সৌন্দর্যের ধারণা কি মূল্যবান বলে দেখা হয়, কি সঠিক এবং ভুল বলে দেখা হয়। কিন্তু কারণ এটি পরিবেশ এবং লোকেরা একে অপরকে কিভাবে ব্যবহার করে তার দ্বারা প্রভাবিত, হ্যাবিটাস সর্বদা এটি প্রতিফলিত করার জন্য পরিবর্তিত হয়। এবং 1984 এর বিশ্ব একটি হ্যাবিটাসের উপর চলে। 1984 এর হ্যাবিটাসের সমস্যা হল এটি উপরে ফাটল গেছে এবং গুরুতরভাবে বিকৃত হয়েছে। এবং কারণ এটি উপরে বিষাক্ত হয়েছে, এটি সমাজের সকল উপাদানে নিচে গড়িয়ে গেছে। এবং এটি 1984কে এতটাই ভয়ঙ্কর করে। আসলে 1984 যে কোনো বোকা হরর ফিল্মের চেয়ে অনেক বেশি অস্থিরকর কারণ এটি এতটাই বাস্তবসম্মত। আমরা সকলে স্বজ্ঞাতভাবে জানি ভবিষ্যৎ কী হতে পারে কারণ আমরা আজ এটির খুব কাছে। আমরা যে সমাজে বাস করছি সেটি এখন সাম্যবাদের থেকে মাত্র কয়েক ধাপ দূরে। এবং অরওয়েল আমাদের এসবের সতর্কবাণী দিতে চেয়েছিলেন। কারণ গল্প জুড়ে আমরা দেখব কিভাবে পার্টি হ্যাবিটাস এবং সমাজকে বিকৃত করেছে এবং এটি সমাজের সকলের উপর কিভাবে প্রভাব ফেলেছে। তাই গল্পে সোজা ফিরে যাই এবং আমরা দেখি উইনস্টন তার জীর্ণ বাসায় একা বসে আছেন এবং এখানে সিগারেট জ্বালানোর পর উইনস্টন আমাদের থট ক্রাইমের ধারণার সাথে পরিচয় করান। এখন থট ক্রাইম হল বিশ্বের হ্যাবিটাসের বিরুদ্ধে যাওয়ার কাজ, এমনকি আপনার গভীরতম চিন্তায়। বিদ্রোহের কথা বিবেচনা করাই বিদ্রোহ, কারণ এটি পার্টির বাস্তবতার বাইরে। পার্টি থট পুলিশের মাধ্যমে এটি কার্যকর করে, একটি গোপন সংস্থা যা গুপ্তচর, নজরদারি এবং আন্ডারকভার এজেন্ট ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে খুঁজে বের করে যে বিদ্রোহের কথা এমনকি চিন্তা করে। এবং পটভূমিতে সর্বদা উপস্থিত স্ক্রিনে প্রচারণা চলতে থাকার সময় উইনস্টন তার বাড়ি থেকে একটি ইট তুলে নেয় এবং তার জার্নাল উন্মোচন করে, যা অবশ্যই তার বাস্তব বিশ্বে নিষিদ্ধ। এবং এই জার্নালে উইনস্টন স্মৃতিচারণ করে একটি বিশ্বের যেখানে চিন্তামুক্ত ছিল, একটি সময় যখন মনগুলি বিগ ব্রাদার এবং থট পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। এবং এটি করে তিনি ইতিমধ্যে তার নিজের স্মৃতির মাধ্যমে একজন থট ক্রিমিনাল হয়ে গেছেন। এবং পরের দিন উঠে উইনস্টন তার টেলিভিশনের সামনে একটি বাধ্যতামূলক ব্যায়াম রুটিনের অধীনে পড়েন, যার জন্য তাকে অপর্যাপ্ত পারফর্ম না করার জন্য সিগন্যাল করা হয়। উইনস্টন তারপর অর্ধহৃদয়ভাবে ইনসোক হ্যান্ড সিগন্যাল ওড়ায় এবং তার কাজের জায়গায় যায়। এবং তখনই তার লাঞ্চ আওয়ারে টেলিভিশনে আরও প্রচারণা চালানো হয়। তবে উইনস্টনের চোখ কেড়ে নিয়ে একটি তরুণী যিনি তার দিকে তাকিয়ে আছেন। উইনস্টন তারপর বসে তার খাবার খেতে শুরু করে, যখন তার একজন সহকর্মী নতুন সংক্ষিপ্ত অভিধানের উপর মন্তব্য করে এবং শব্দের ধ্বংস কতটা ইতিবাচক। নিউজপিক, যাকে তারা বলে, হল পার্টির দ্বারা উদ্ভাবিত একটি নতুন ভাষা যা ইংরেজিকে তার মৌলিক উপাদানে হ্রাস করে। যেখানে বিতর্কিত শব্দগুলি সরানো হয়, যার অর্থ যদি এটি কাজ করে তাহলে বিদ্রোহ অসম্ভব হবে কারণ এটি এমনকি বিবেচনা করা যাবে না। শব্দগুলি এর জন্য অস্তিত্বই করবে না। কাজে ফিরে উইনস্টন তারপর সত্যের মন্ত্রণালয়ে তার চাকরি চালিয়ে যায়, এবার কাউকে আনপার্সনিং করে। এখন আনপার্সনিং হল মূলত কাউকে ইতিহাস থেকে সরানোর কাজ এবং তাদের জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপন করা। এবং এটি 1984 এর অনেক দিকের একটি যার শিকড় আছে পূর্ববর্তী স্বৈরশাসনগুলিতে। এখন এতে অরওয়েল স্ট্যালিনের স্বৈরতন্ত্রের দিকে নির্দিষ্টভাবে ইঙ্গিত করছিলেন, যেখানে এটি একটি অত্যন্ত সাধারণ অনুশীলন ছিল। রাষ্ট্রের শত্রু অথবা স্ট্যালিনের শত্রুরা শুধুমাত্র হত্যা করা হতো না, তাদের নামের প্রত্যেক উল্লেখ এবং এমনকি ফটোগ্রাফে তাদের ছবি মুছে ফেলা হতো, সম্পূর্ণভাবে তাদের ইতিহাস থেকে সরানো হতো। তবে এই অনুশীলন অবশ্যই মরেনি। উদাহরণস্বরূপ, চীনা সরকারের জন্য কুখ্যাত যে তারা যাকে পছন্দ করে না তাকে অদৃশ্য করে দেয়।
জ্যাক মা, আলিবাবার সিইও, অর্থনৈতিক পরামর্শ দেওয়ার পর জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে মূলত অদৃশ্য হয়ে গেছেন, যা চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতা সরিয়ে নেবে। এবং আজ তিনি জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে প্রায় অদৃশ্য, ক্রমাগত নজরদারির অধীনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কিন্তু আমরা শুধু চীন নিয়ে কথা বলছি না। এটি পশ্চিমে সর্বত্র ঘটছে। যখন কেউ পশ্চিমা সরকারগুলির দ্বারা নির্ধারিত এজেন্ডার বিরুদ্ধে কথা বলে, তাদের প্রায়শই সেন্সর করা হয় বা নির্বেদমন করা হয়। সেটা জুলিয়ান আসাঞ্জ বা এডওয়ার্ড স্নোডেন সরকারের অপরাধ নিয়ে কথা বলুক বা অন্য কোনো কথিত থট ক্রিমিনাল যাকে কোভিড এবং তার উৎপত্তি নিয়ে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যান্সেল করা হয়েছে। যে কোনো কিছু যা থট ক্রাইম এবং নতুন বলে গণ্য হয় তা তাৎক্ষণিকভাবে ক্যান্সেল করা যায়। আমি বলছি, এখন এটি এতটাই খারাপ হয়েছে যে এফবিআই এবং অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলি সকল বড় সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে অনুপ্রবেশ করে এবং যৌথভাবে কাজ করে। এবং একবার তারা টুইটারের মতো সাইটগুলির নিয়ন্ত্রণ পেলে, তারা তাহলে যে কোনো ন্যারেটিভ সেন্সর করতে পারে যা তাদের পছন্দ নয়, শ্যাডো ব্যানিং করে বা লোকদের সাইট থেকে সম্পূর্ণ মুছে ফেলে। কিন্তু এটি শুধু সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি নয়। এখন এমনকি উবার, পেপাল এবং এমনকি এয়ারবিএনবি-এর মতো কোম্পানিগুলি আপনাকে অনলাইনে ভুল মতামতের জন্য ব্যান করতে পারে। এবং তারপর চীনে তাদের কুখ্যাত সোশ্যাল ক্রেডিট সিস্টেম। মৌলিক ধারণা হল প্রত্যেক ব্যক্তিকে চীনা সরকার অনুসারে তারা কতটা বিশ্বাসযোগ্য তার উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত স্কোর দেওয়া। নির্দিষ্ট জিনিসগুলি আপনার স্কোর বাড়াতে পারে, যেমন সরকারের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করা। কিন্তু অন্যদিকে লিনে পড়া, খুব বেশি ভিডিও গেম কেনা, বাইবেল পড়া বা সরকারের সমালোচনা করার মতো জিনিসগুলি আপনার স্কোর থেকে পয়েন্ট কাটে। এবং যদি আপনার স্কোর খুব কমে যায়, তাহলে সিসিপি আপনার ইতিমধ্যে সীমিত স্বাধীনতাকে কঠোরভাবে হ্রাস করবে, কারণ কম স্কোরের লোকদের ট্রেন বা এমনকি প্লেন টিকিট কেনার সমস্যা হয়। কিছু লোকের এমনকি তাদের পোষ্য জানোয়ার কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাত্রকে এমনকি তার বাবার কম স্কোরের কারণে বিশ্ববিদ্যালয়ে জায়গা দেওয়া হয়নি। এখন পর্যন্ত সিস্টেমটি কিছু ছড়ানো আঞ্চলিক সরকার দ্বারা কার্যকর করা হয়েছে, কিন্তু এটি খুব দীর্ঘক্ষণের জন্য থাকবে না। এবং সম্প্রতি এটি নতুন আইনের মাধ্যমে প্রচালিত হয়েছে ভিত্তি স্থাপন করার জন্য, যার অর্থ একটি জাতীয় সোশ্যাল ক্রেডিট সিস্টেম মাত্র কয়েক বছর দূরে। আমি বলছি, চীনে সম্প্রতি এটি এতটাই খারাপ হয়েছে যে একটি নতুন আইন পাস হয়েছে, যার অর্থ কৃষকরা শুধুমাত্র সরকার অনুমোদিত ফসল লাগাতে পারেন। এবং আপনার সামনে বা পিছনের উঠোনে বিনস, মেলন, স্কোয়াশের মতো সবজি ব্যক্তিগতভাবে লাগানো এখন কঠোরভাবে নিষিদ্ধ। এবং পশ্চিমে আমরা দমনের একটি ধীরে ধীরে অগ্রগতি দেখছি, যা ঠিক যা জর্জ অরওয়েল ভয় পেয়েছিলেন। তাই তার দিনের কাজ শেষ করার পর উইনস্টন লন্ডনের স্লাম জেলাগুলিতে একটি অ্যান্টিক স্টোরে যায় এবং তার জার্নাল বিক্রি করা মালিকের সাথে দেখা করে। তিনি একটি গ্লাস দিয়ে টেপ করা করাল ফিগারিন কেনেন এবং দোকান থেকে বেরিয়ে আসেন, যেখানে তিনি সেই মহিলার সাথে দেখা করেন যিনি লাঞ্চের সময় তার দিকে তাকাচ্ছিলেন। মহিলাটি তার দিকে অশুভভাবে তাকাতে থাকেন, লন্ডনের প্রোলেটারিয়েট জোনগুলিতে যাওয়া, যা পার্টির দ্বারা নিষিদ্ধ। তিনি এখনও অপরিবর্তিত থাকতে পারেন এবং তাই উইনস্টন তার বাড়িতে ফিরে তাকে হত্যা করার কথা বিবেচনা করেন। কিন্তু কাকতালীয়ভাবে দুজন পরের দিনই একটি আন্ডারপাসে একে অপরকে দেখেন। মহিলাটি হোঁচট খেয়ে পড়ে যান, কিন্তু দ্রুত তার পায়ে দাঁড়ান। গোপনে যখন তিনি তাকে সাহায্য করছেন, মহিলাটি চলে যাওয়ার আগে উইনস্টনকে একটি নোট দেন। কাজে উইনস্টন নোটটি উন্মোচন করেন এবং এতে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি, সাথে একটি মিটআপ লোকেশন ব্যাকসাইডে। আপাতদৃষ্টিতে দ্বিতীয় চিন্তা ছাড়াই উইনস্টন নোটটি ইনসিনারেটরে ফেলে দেন এবং আমরা তার বাড়িতে ফিরে যাই, যেখানে উইনস্টন তার প্রতিবেশীর স্ত্রীর অনুরোধে তার প্রতিবেশীর ট্রেন ঠিক করছেন। বাড়িতে প্রতিবেশীর একটি শিশু তাকে জোরে জোরে থট ক্রিমিনাল বলে অভিযোগ করে। স্পষ্টতই এটি উইনস্টনকে খুব নার্ভাস করে। এটি একটি অভিযোগ যা মৃত্যু এবং কষ্টের দিকে নিয়ে যেতে পারে, এবং এটি কাকতালীয়ভাবে সত্যি। কিন্তু দুজন প্রাপ্তবয়স্কেই এটিকে উপেক্ষা করেন। এটি শুধু যুবকদের শিক্ষাদানের ফল। তবে এটি সত্যি এমনই। সৌভাগ্যবশত সংঘাত আরও এগোবার আগে একটি নিউজ ফ্ল্যাশ বাধা দেয়। ঘোষণাটি বলে যে ইউরেশিয়ার সাথে যুদ্ধ শেষের দিকে যাচ্ছে। কিন্তু সাম্যবাদী রাষ্ট্রে তথ্যের প্রবাহ কিভাবে কাজ করে তার সাথে কে সত্যিই বলতে পারে এটি কি সত্যি। এবং এরপর আমরা দেখি নাগরিকদের একটি জনতা টেলিভিশন থেকে চলমান ফাঁসির উপর চিয়ার করছে, সাথে একদল ইউরেশিয়ান বন্দীকে তাদের আসন্ন মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। উইনস্টন এই জনতার মধ্যে আছেন, সাথে একজন রহস্যময়ী মহিলা যিনি উইনস্টনকে আরেকটি নোট দেন। তিনি তার উপর নির্ভর করছেন এটি ধ্বংস করার জন্য।
উইনস্টন মেনে নেন এবং বলেন যে তিনি অবশেষে ড্রপ পয়েন্টে তার সাথে দেখা করবেন, তার ট্রেন নিয়ে গন্তব্যে যান। ট্রেন যাত্রায় একদল শিশু তখন একটি প্রচারণা গান গাইছে, যেখানে তারা রাষ্ট্র এবং সম্মানের সাথে মরার প্রতি আনুগত্যের শপথ নেয়। এবং এই দুটি দৃশ্যে আমরা 1984-এর বিশ্বের একটি উদ্বেগজনক দিক দেখি। পার্টি কয়েক দশক আগেই ক্ষমতায় এসেছে, কিন্তু সম্পূর্ণ শিক্ষাদানকৃত শিশুদের নতুন প্রজন্ম ইতিমধ্যে প্রাপ্তবয়স্কতার দিকে এগোচ্ছে। উপন্যাসে উইনস্টন লক্ষ্য করে যে শিশুরা বিগ ব্রাদারের সবচেয়ে কুটিল এবং উন্মাদ সমর্থক। সিস্টেমে বড় হওয়া মানে তাদের হ্যাবিটাস সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের অধীনে। একদিন যেমন উইনস্টনের মতো পুরনো যুদ্ধ স্মরণ করতে পারে এমন শেষ লোকেরা মারা যাবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কিছু জানে এমন কেউও থাকবে না। একটি সত্যিকারের ভয়ঙ্কর চিন্তা। এবং তাই উইনস্টন একটি স্টপে নেমে আসার পর আমরা সিনেমায় প্রকৃতির প্রথম দৃশ্য দেখি। এই দৃশ্যের পরিবর্তন ওশিয়ানিয়ার অধিকাংশের শিল্পোন্নত পরিবেশের সাথে একটি তীব্র বিপরীতমুখী। উইনস্টন এখন জঙ্গলে বাইরে এবং ড্রপ পয়েন্ট খুঁজছেন যতক্ষণ না তার পিছনে একটি ডাল ভাঙার শব্দ শোনেন। এটি সেই মহিলা এবং তিনি পুরো সময় তাকে অনুসরণ করছিলেন। যখন দুজন একটি নির্ধারিত লুকানো জায়গায় পৌঁছান, এখানেই আমরা উইনস্টনের বিশ্বদৃষ্টির একটি অন্তর্দৃষ্টি পাই। জেনে যাওয়ার পর যে মহিলাটি এই একই স্টান্ট শত শত পুরুষের সাথে করেছেন, উইনস্টন বলেন যে তিনি সদ্গুণকে ঘৃণা করেন এবং কোথাও সদ্গুণের অস্তিত্ব চান না। আমি বিশুদ্ধতাকে ঘৃণা করি। আমি সদ্গুণকে ঘৃণা করি। আমি চাই না যে কোথাও সদ্গুণ অস্তিত্ব করুক। আমি চাই সকলেই দূষিত হোক। তাহলে আমি তোমার জন্য উপযুক্ত। উইনস্টন চান সকলেই দূষিত হোক, মহিলাদের আনন্দের কারণে। এই মানসিক অবস্থা উইনস্টনের সমাজের স্বৈরতন্ত্রের প্রত্যক্ষ প্রতিক্রিয়া, যার অর্থ পার্টি এবং তাদের হ্যাবিটাস যা সদ্গুণ বলে দেখে তা উল্টে যায়। এবং এই সমাজে এই অত্যধিক নিয়ন্ত্রণের কারণে উইনস্টন যা করতে চান তা হল তার দিকে ছুড়ে দেওয়া সকল মিথ্যার প্রতি বুলশিট বলে চিৎকার করা। কিন্তু উইনস্টন যা খারাপ বা দূষিত বলে মনে করেন তার অধিকাংশই নয়। এগুলি জীবনের স্বাভাবিক অংশ যা পার্টি তাদের কর্তৃত্বের জন্য হুমকি বলে দেখে, এবং তাই এগুলি নিষিদ্ধ। এটি লোকদের দরিদ্র এবং অশিক্ষিত রাখার কৌশলের অংশ, কারণ এটি তাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ করে। কারণ সত্যিকারের শিক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বিগ ব্রাদারের জন্য দুটি সবচেয়ে খারাপ জিনিস। কারণ তারা তোমাকে আলোকিত করার বা তোমার আত্মা উদ্ধার করার চেষ্টা করছে না, এটি সব নিয়ন্ত্রণের ব্যাপার। তাদের আদর্শে যত বেশি প্রতিশ্রুতি দাও, তত বেশি তারা তোমার আত্মাকে বিষাক্ত করতে পারে। এবং এটাই কারণ বইয়ে অরওয়েল লিখেছেন, প্রত্যেক রেকর্ড ধ্বংস করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, প্রত্যেক বই পুনর্লিখিত, প্রত্যেক ছবি পুনরায় আঁকা, রাস্তার প্রত্যেক মূর্তি এবং ভবনে নতুন নাম দেওয়া হয়েছে, প্রত্যেক তারিখ পরিবর্তিত হয়েছে। এটি একটি সুন্দর জিনিস, শব্দের ধ্বংস। এবং আজ আমাদের নিজস্ব বিশ্বে আমরা খুবই একই প্রক্রিয়া উন্মোচিত হতে দেখছি। আপনি দেখুন, শিশুদের বই যেমন সহজ জিনিস, আমি রোল্ড ডাহলের বইয়ের কথা বলছি, এখন একটি পাগলামায় বিশুদ্ধতার ফিল্টারের মধ্য দিয়ে চাপানো হচ্ছে, যেখানে সকল খারাপ শব্দ বা অনুচ্ছেদ এখন পুনর্লিখিত হচ্ছে। শব্দ যেমন উইচগুলি হ্যাগে পরিণত হচ্ছে ফ্যাট জিনার্মাসে, ব্ল্যাক পার্সন ডার্কে, ক্লাউডম্যান ক্লাউড পিপলে। এই শিশুদের বইয়ের সম্পূর্ণ অংশগুলি পুনর্লিখিত হচ্ছে যে কোনো ভুল চিন্তা নির্মূল করার জন্য। এবং এটি শুধু শিশুদের বই নয়, এটি সকল ধারার মধ্যে ঘটছে। রোল্ড ডাহল শুধুমাত্র এর সবচেয়ে জঘন্য উদাহরণ। কিন্তু এটি সেখানেই থামে না, কারণ এমনকি সাম্প্রতিক একটি যুগে ভিত্তিক সরকার সমর্থিত রিপোর্ট এখন দাবি করেছে যে জর্জ অরওয়েলের 1984 পড়া উদ্ধৃত চরমপন্থার লক্ষণ। তাই পশ্চিমা সরকারগুলি এখন 1984 পড়া লোকদের সম্ভাব্য রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করছে। এবং এটি শুধু শব্দের সাথে ঘটছে না, আমরা অর্থনৈতিক নিয়ন্ত্রণের একই রূপেও এটি দেখছি। যেমন আমরা সকলে পরিচিত, অতীত কয়েক দশকে বিশাল অসমতা দেখা গেছে যা গত 4 বছরে ধীরে ধীরে বেড়েছে। যার কারণে 2019 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী 2-6 জন ব্যক্তির সম্পদ ছিল সবচেয়ে দরিদ্র 5 এর চেয়ে বেশি। কিন্তু তারপর কোভিডের পর ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ স্থানান্তর ঘটেছে। এখন এই সম্পদ স্থানান্তর কতটা বড় ছিল তার স্কেলে রাখার জন্য আমাদের পরিসংখ্যান দেখতে হবে। 2020 সালের শুরুতে, কোভিড শুরু হওয়ার আগে, বিলিয়নিয়াররা একাই মাত্র লোক হিসেবে বিশ্বের মোট সম্পদের 2 মালিক ছিল। এবং এটি শুধুমাত্র প্রকাশ্যে উপলব্ধ তথ্য অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র 1 পর, এবং এই সংখ্যা এখন 3-5 মোট বিশ্ব সম্পদের 1/5 বেশি শুধুমাত্র বিলিয়নিয়ারদের দিকে গেছে, সব একটি একক বছরে।
এবং এর ফলাফল হল শীর্ষ অভিজাতদের জন্য জিনমাস সম্পদ এবং ভর্তির জন্য কখনো না থামা হ্যামস্টার চাকা, যেখানে আপনি কখনো আপনার নিজের অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না, যেখানে আপনি কিছুই মালিক হবেন না, যেখানে আপনার কোনো সম্পত্তি, জমি বা সম্পদ নেই বা ভবিষ্যতে এগুলির মালিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র ক্রমাগত সবকিছু ভাড়া নেওয়া আপনার নামে কিছু ছাড়া। কারণ গত কয়েক বছরে মজুরি স্থির থাকার সাথে সাথে আপনার চারপাশের সবকিছুর খরচ ক্ষণিকের মতো বেড়েছে। শুধুমাত্র উপরে উপরে চলতে থাকে যখন আপনার আয় সংকুচিত হতে শুরু করে। এবং তাই এই মহান সম্পদ স্থানান্তর উন্মোচিত হওয়ার সময় বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের নতুন পরিকল্পনা উন্মোচন করার কোনো আশ্চর্যের কিছু নাই, দ্য গ্রেট রিসেট। এখন যারা অজানা, বিশ্ব অর্থনৈতিক ফোরাম হল লোকদের একটি পুরোহিতীয় জাতি, বিশ্ব নেতাদের সাথে মিশ্রিত, রুরাল পরিবার, ব্ল্যাকরক, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মূলধারার মিডিয়া আউটলেট এবং শীর্ষ সেলিব্রিটি। মূলত বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোকদের একটি সমাপ্তি। এবং এরা এমন লোক যারা এজেন্ডা এবং নীতি তৈরি করে যা তারপর ইউএন, বিশ্বব্যাংক, আইএমএফ এবং জাতীয় সরকারের মতো সংস্থাগুলি দ্বারা গৃহীত হয়। এবং এই ব্যক্তিগত সংস্থার কোনো গণতান্ত্রিক ভোট নেই, তবুও এটি স্পষ্টতই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলির একটি যা কখনো দেখা গেছে। শুধুমাত্র পশ্চিমকে প্রভাবিত করে না, বরং রাশিয়া এবং চীনকেও। তাই যখন তারা গ্রেট রিসেটের জন্য তাদের পরিকল্পনা উন্মোচন করল, এটি মানুষের ইতিহাসের একটি নতুন অধ্যায় চিহ্নিত করল। এবং এই সংস্থার নেতা হলেন ক্লাউস শোয়াব, যিনি দাবি করেছেন যে গ্রেট রিসেট আমাদের বিশ্ব পুনর্গঠনের জন্য একটি অনন্য সুযোগের জানালা প্রদান করবে। এবং আমি কর্মের প্রয়োজন দেখছি। আমি একটি গ্রেট রিসেটের প্রয়োজন দেখছি। এবং এই এজেন্ডার একটি অংশ ছিল বিশ্বকে আরও সবুজ এবং কার্বন নিরপেক্ষ করা, যা দুর্দান্ত শোনায়। কিন্তু তিনি এর দ্বারা ঠিক কী বোঝাতে চেয়েছিলেন? আচ্ছা, যেমন আপনি লক্ষ্য করেছেন হতে পারে, পশ্চিমের সকল সরকার গত এক বছরে এই নীতিগুলি ব্যাপকভাবে প্রচার করেছে। পশ্চিমকে এখন তাদের অ্যামোনিয়াম এবং নাইট্রোজেন নির্গমন ৫-০ কাটতে বাধ্য করা হচ্ছে একাই। তবে ইউরোপের অনেক কৃষকের জন্য তাদের পশুসম্পদ সাধারণত অ্যামোনিয়া, মূত্র এবং মল উৎপাদন করে। এবং তাই ইউরোপ জুড়ে কৃষকরা যুক্তিসঙ্গতভাবে ৩-০ তাদের পশুসম্পদ কাটতে বাধ্য করা হয়েছে, যার অর্থ বিশাল অংশের কৃষকরা সরকার দ্বারা ব্যবসা থেকে বিতাড়িত হয়েছে। এবং তবুও এই একই নিয়ম কখনো এয়ারলাইন শিল্পের মতো সেক্টরের জন্য প্রযোজ্য হয়নি। তাই হঠাৎ ইউরোপ জুড়ে কৃষক এবং শ্রমিকরা প্রতিবাদ করেছে। কিন্তু প্রথমে এই প্রতিবাদগুলিকে পাগলামায় ডানপন্থী হিসেবে কলঙ্কিত করা হয়েছে। কিন্তু এই ক্ষোভ বাড়ার সাথে সাথে এবং প্রতিবাদগুলি ইউরোপীয় দেশগুলিকে আঁকড়ে ধরার সাথে সরকার কঠোরভাবে কাজ করেছে। এই প্রতিবাদকারীদের উপর লাইভ রাউন্ড ছোড়া হয়েছে। আমি বলছি, নেদারল্যান্ডসে তারা এমনকি আইন পরিবর্তন করেছে যাতে প্রতিবাদকারীদের হত্যা করা অফিসাররা এখন হত্যার অভিযোগ থেকে মুক্ত। এবং যখন মিডিয়া এটি ঢেকে রাখল, ডাচ সরকার কখনো কোনো প্রতিক্রিয়া পায়নি, কারণ তারা বিশ্ব অর্থনৈতিক ফোরামের আদেশ মেনে চলছিল। এবং ইউরোপের শ্রমিক শ্রেণীর লোকেরা তাদের সামনে ভবিষ্যৎ ধ্বংস হতে দেখতে বাধ্য হয়েছে, কারণ তারা মিডিয়ায় আক্রান্ত এবং উপহাস করা হয়েছে। এবং তাই এই সময়কালে ক্লাউস শোয়াব, বিশ্ব অর্থনৈতিক ফোরামের নেতা, ক্রোধ বাড়ার সতর্কবাণী দিয়েছেন। আমাদের একটি আরও ক্রুদ্ধ বিশ্বের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ পশ্চিমা সরকারগুলি এখন খাদ্য সরবরাহ শুকিয়ে যাওয়ার জন্য বাধ্য করছে, বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির মধ্যে মূল্যগুলি কৃত্রিমভাবে ফুলিয়ে তুলছে, যা পশ্চিমের অধিকাংশের মুখোমুখি অর্থনৈতিক সংকটকে গভীর করে। এবং ১৯৮৪ থেকে সোজা বেরিয়ে আসা ডাবলথিংকের একটি কাজে রয়টার্সের মতো মিডিয়া আউটলেটগুলি তারপর দাবি করবে যে নেদারল্যান্ডস সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাথে এই নতুন আইনগুলি আরোপ করার জন্য কাজ করেছে তার কোনো প্রমাণ নেই, যা সত্যিই খুবই আশ্চর্যজনক নয়, কারণ বিশ্ব অর্থনৈতিক ফোরাম রয়টার্সের সাথে একচেটিয়া কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য অংশীদারিত্ব করেছে। কারণ বিশ্ব অর্থনৈতিক ফোরাম, অন্যথায় বিগ ব্রাদার নামে পরিচিত, তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এবং যদিও আপনি খবরে ক্রোধ দেখতে না পান, ইউরোপে এই প্রতিবাদগুলি থামেনি। আমি বলছি, সম্প্রতি প্রতিবাদগুলি ফ্রান্স দেশকে আঁকড়ে ধরেছে। কারণ প্রেসিডেন্ট ম্যাক্রো পেনশনের বয়স বাড়িয়েছেন, যার অর্থ শ্রমিকদের পেনশন পাওয়ার জন্য আরও লম্বা সময় লাগবে। যদিও ফ্রান্সের অধিকাংশ এই ধারণাকে ঘৃণা করে, এটি তবুও আরোপ করা হয়েছে, কারণ পশ্চিমা দেশগুলিতে গণতন্ত্র একটি ভান হয়ে দাঁড়াচ্ছে। আসলে গণতান্ত্রিক দেশগুলি এখন আর লোকদের আনুগত্য করে না। তারা জনপ্রিয় ভোটের চেয়ে কর্পোরেট এবং আর্থিক স্বার্থের আনুগত্য করে, বিশ্ব অর্থনৈতিক ফোরাম লোকদের উপর। এবং এটাই কারণ আমাদের স্বাধীনতাগুলি ধীরে ধীরে অর্থনৈতিক এবং সামাজিকভাবে খোসা ছাড়ানো হচ্ছে।
কারণ যদি সকলের সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা থাকত তাহলে সম্পূর্ণ সিস্টেম ধসে পড়ত এবং নতুন পার্টিগুলি উদ্ভূত হয়ে এই প্রতিবাদগুলি সমাধান করার পরিবর্তে আপনি এখন পুলিশের মিলিটারাইজেশন দেখছেন, আরও নজরদারি, আরও বিভ্রান্তি। এবং এই এজেন্ডা অনুসরণ করে লোকেরা যেমন বিল গেটস বিশ্ব অর্থনৈতিক ফোরামে দাবি করছেন যে আমাদের বর্তমান সবচেয়ে খারাপ জীবনযাত্রার খরচ সংকট এবং চলমান জ্বালানি ঘাটতির মধ্যে বিল মনে করেন যে শ্রমিকরা এখন কার্বন ট্যাক্সও দিতে হবে। সকলের মতো লোকেরা যেমন বিল গেটস সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করছেন। তারা ব্যক্তিগত সম্পত্তি গড় সাধারণ মানুষের জন্য একটি অতীতের উপহার হয়ে যাবে এমন জিনিস প্রচার করবে, সকলের মতো যুক্তি অনুসরণ করে ইউএস জুড়ে রেকর্ড পরিমাণের কৃষিজমি কিনে নেওয়া। তাদের মন্ত্র অনুসরণ করে আপনি কিছুই মালিক হবেন না এবং সুখী হবেন। এবং আপনার কাছে যা রয়েছে তা আরও বিভ্রান্তি, আরও শব্দ, আরও দুঃখ, আরও টেনশন এবং আরও বিষণ্ণতা। আর কোনো পরিবার ইউনিট নয়, কম ফার্ম, কম স্বাধীনতা এবং সুখের অনুসরণের কোনো অধিকার নেই। এবং এটি আমাদের হ্যাবিটাসকে ভোক্তাবাদ এবং ফাঁপা বস্তুগত সম্পদের দিকে হিংস্রভাবে স্থানান্তরিত করার কারণগুলির একটি। কারণ আমরা এর জন্য ক্ষুধার্ত হচ্ছি। এবং এটি সমাজে নিয়ন্ত্রণ রাখার নিখুঁত উপায়। কিন্তু জিনিসগুলি কখনো এতটা খারাপ হয়েছে কিভাবে? এটি জীবিত স্মৃতিতে কখনো সত্যি ঘটেনি। কিন্তু অরওয়েল যা ভবিষ্যদ্বাণী করেননি তা হল আনন্দ ভর্তিকে অসাৎ করার জন্য একই উপযোগী একটি টুল। আপনি দেখুন, যখন তারা ধীরে ধীরে অর্থনীতি থেকে সম্পদ সাইফন করে, অভিজাতরা আমাদের ফাঁপা, খালি হেডোনিজম দিয়ে বিভ্রান্ত রাখে। এবং আধুনিক প্রযুক্তি এর জন্য নিখুঁত টুল। সামাজিকভাবে গৃহীত হওয়ার মৌলিক চাহিদাকে শোষণ করে, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলি কোকেনের মতোই আপনার ডোপামিন রিসেপ্টরগুলিকে শোষণ করে। বছরের পর বছর স্প্লিট টেস্টিং, অ্যালগরিদমগুলিকে নিখুঁত করা এবং কোটি কোটি ডলারের গবেষণা ফেসবুক এবং টিকটকের মতো বিগ টেক কোম্পানিগুলিকে যতটা সম্ভব আসক্তিময় করে তুলেছে। এবং যখন লোকেরা সহনশীলতা তৈরি করে, তাদের সবসময় আরও কন্টেন্ট দ্রুত দরকার হয় নিযুক্ত থাকার জন্য, সকলের সাথে বিলম্ব করে এবং জীবন নষ্ট করে, তাদের শোবার ঘরে ফ্ল্যাসিড অ্যাপাথিতে অসাট করে। টিকটক, ইউটিউব শর্টস এবং সকল এই অন্যান্য শর্টফর্ম সোশ্যাল মিডিয়া সাইটের উত্থান এই প্রক্রিয়ার সরাসরি ফলাফল। এটি কারণ আমরা স্ট্রিমারদের সাথে প্যারাসোশ্যাল সম্পর্ক তৈরি করছি এবং আমাদের নিজস্ব সম্প্রদায়ের সাথে নয়। লোকদের সম্প্রদায়ের ভ্রম এবং বিশ্বে কী চলছে তা জানার, সকলের সাথে কোনো সত্যিকারের পদার্থ বা সত্যিকারের তথ্য ছাড়া। এবং অ্যানোডাইন লেথার্জিক ড্রসের একটি ড্রিপ প্রদান করে, আপনার জীবনের অর্থ শুষে নেওয়া হয়। সরকারের প্রতি আপনার ক্ষোভ অসাড এবং দমিত হয়ে যায় আপনার ভিতরে, এবং তাই আপনি এটি স্বীকার করেন। এবং যে কোনো সময় আপনি বিষণ্ণ, বিচ্ছিন্ন বোধ করেন, যেন জিনিসগুলি আপনার নিয়ন্ত্রণের বাইরে, সর্বদা সেই ছোট ডোপামিন ফিক্স আপনার পকেটে বসে আছে। লোকদের আরও অনলাইন রেলমে ঠেলে দিয়ে আপনার শোবার ঘরে একা আটকে। এবং এর ফলাফল হল আজ যা আপনি দেখছেন, জীবিত স্মৃতিতে সবচেয়ে বিষণ্ণ এবং পদদলিত প্রজন্ম। যেহেতু স্বাভাবিক সামাজিক হ্যাবিটাস ভেঙে পড়ছে, এটি আপনার বিশ্বে বেরিয়ে গিয়ে নিজেকে কিছু করার প্রেরণা কেড়ে নিচ্ছে। আপনার কাছে সরকার এবং তাদের এজেন্ডা প্রচারকারীদের বিরুদ্ধে বুলশিট বলার শক্তি নেই। দায়িত্ব, কর্তব্য, উদ্দেশ্য, এই মূল স্তম্ভগুলি যা হাজার বছর ধরে মানুষদের প্রেরণা দিয়েছে, সকলকে সামাজিক ফ্রেমওয়ার্ক থেকে বিতাড়িত করা হয়েছে। পরিবর্তে ভোক্তাবাদ এবং লোভ এখন দেখার একমাত্র জিনিস। কিন্তু এর সবচেয়ে খারাপ দিক হল লোকেদের একে অপরের সাথে সম্পর্কের উপর এর প্রভাব। আমি বলছি, আমাদের বর্তমান হ্যাবিটাস এখন ৩০ বছরের নিচের ৬-৩ পুরুষকে একা এবং অবিবাহিত রেখে দিচ্ছে, এবং তাদের বড় অংশই মোটেও ডেটিং করছে না। লক্ষ লক্ষ পুরুষ উইনস্টনের সমস্ত জীবন জানা লাভহীনতার ঠিক একই অভিজ্ঞতা করছে এখন পর্যন্ত। কিন্তু আমরা চালিয়ে যাওয়ার আগে, আমি আপনাকে কিছু বলতে চাই যা আমি গত মাসে কাজ করছি। আপনি দেখুন, আমি কিছু অনুভব করছি যা আমি সত্যিই মনে করি আপনার জীবন পরিবর্তন করবে। কারণ আপনি দেখুন, আপনার অধিকাংশ জীবন ধরে আপনাকে সর্বদা মিথ্যার একটি অবিরাম প্রবাহ খাওয়ানো হয়েছে। মিথ্যাগুলি যা আপনার মূল্য ব্যবস্থা, উদ্দেশ্য এবং জীবনের আবেগকে বিষাক্ত করেছে, যখন আপনার চারপাশের সম্প্রদায়কেও বিষাক্ত করেছে। এবং এটাই কারণ আপনি এতটা অলস, এতটা অর্থহীন, এতটা একাকী বোধ করেন। এবং তাই এখন সময় এসেছে যে আমরা সত্যিকারের সমাধান এসেছি, শুধুমাত্র আধুনিক দিনের বিএস সমাধান নয়। আমি একটি নতুন ধরনের সম্প্রদায়ের কথা বলছি। আমাদের জীবনের নিয়ন্ত্রণ ফিরে নেওয়ার একটি উপায়, যেখানে আমি হাজার হাজার দার্শনিকদের সত্যিকারের সমাধান, উত্তর এবং মূল্য ব্যবস্থায় গভীরভাবে যাব, একটি সহজবোধ্য প্যাকেজে কনডেন্সড। সকল আপনার জীবন উন্নত করার জন্য। সকল আপনার কোনো খরচ ছাড়া।
আমি আপনাকে সাপ্তাহিক একটি প্রবন্ধ পাঠাব যা এই চ্যানেলে আমরা আলোচনা করা সমস্যাগুলির সমাধান। তাই শুধুমাত্র বর্ণনায় লিঙ্কে ক্লিক করুন এবং আপনার ইমেল এবং নাম নিচে যোগ করুন। উইনস্টন এবং মহিলাটি একে অপরকে একটু ভালো করে জানার পর আমরা তারপর অ্যান্টিক স্টোরে ফিরে যাই, যেখানে উইনস্টন জায়গাটি ভাড়া নেওয়ার পরিকল্পনা করেন। এবং যখন তারা নিশ্চিত হয় যে তারা অবশেষে কোথাও ব্যক্তিগত, দুজন গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে একটি অনুমোদিত সম্পর্কে যুক্ত হয়। আমরা অবশেষে মহিলার নাম জুলিয়া হিসেবে প্রকাশিত হয়। এই মুহূর্তে দুজন অবশেষে নিশ্চিন্ত হয়ে নিজেদের উপভোগ করতে পারে, যদিও মাত্র কিছুক্ষণের জন্য। তারপর তারা কিছু কন্ট্রাব্যান্ড আইটেম উপভোগ করে যা জুলিয়া পার থেকে চুরি করে আনে, যেমন সত্যিকারের চকোলেট এবং কফি। এবং কিছুকালের জন্য তাদের ছোট ষড়যন্ত্র তাদের জন্য খুব ভালো কাজ করে। এই পয়েন্ট পর্যন্ত উইনস্টন সম্পূর্ণ অন্ধকারে ছিলেন যে কোনো সক্রিয় প্রতিরোধ আন্দোলন আছে কিনা। কিন্তু তার মনে তিনি নিশ্চিত যে তার একটি অভ্যন্তরীণ পার্টি সদস্যের সাথে কিছু বোঝাপড়া আছে, একজন মানুষ যাকে ওব্রায়েন বলে। তাই যখন ওব্রায়েন একটি হলোয়েতে উইনস্টনকে কোণঠাসা করে, তিনি প্রতিরোধের উপায়ের জন্য আশায় পূর্ণ। ওব্রায়েন উইনস্টনকে বলেন যে তিনি তার লেখার ভক্ত, কিন্তু তিনি উল্লেখ করেন যে তার সর্বশেষ টুকরোয় কয়েকটি আনওয়ার্ড ছিল, এবং সুপারিশ করেন যে তিনি রাষ্ট্রের পরবর্তী অভিধান সংস্করণ পড়ুন। যখন তিনি ওব্রায়েনের অফিস থেকে এটি সংগ্রহ করতে যান, উইনস্টন তার উপভোগ্য বিলাসিতায় অবাক হয়ে যান। তিনি তাকে সত্যিকারের ওয়াইন অফার করেন, যা উইনস্টন কখনো স্বাদ নেননি, এবং ওব্রায়েন তার টেলিস্ক্রিন বন্ধ করতে পারেন। কিন্তু ওব্রায়েন যা উইনস্টনকে অফার করেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান হল আশা, যখন তিনি তাকে পার্টির বিরুদ্ধে প্রতিরোধ সম্পর্কে বলেন। এবং এখানেই আমরা ইনসোক সত্যিকারে কিভাবে কাজ করে তার ছায়াময় অনুশীলনের পরিচয় পাই। অভিধানের পৃষ্ঠাগুলির মধ্যে যা ওব্রায়েন তাকে দিয়েছেন, উইনস্টন একটি ভিন্ন বই খুঁজে পান যার শিরোনাম দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অলিগার্কিক্যাল কালেকটিভিজম, যা মূলত একটি ম্যানুয়াল যে ইনসোক এবং বিগ ব্রাদার কিভাবে কাজ করে, এবং লেখক হিসেবে ইমানুয়েল গোল্ডস্টাইন তালিকাভুক্ত। এখন এটি আমরা যা ইতিমধ্যে কভার করেছি তার অনেক কিছু কভার করে, কিন্তু এটি উইনস্টনকে বিশ্বের রাজনীতিতে সত্যিই কী চলছে তা বলে। আপনি দেখুন, 1984 এর বিশ্বে 3টি সুপার স্টেট বিশ্বের আধিপত্য অর্জন করেছে: ওশিয়ানিয়া যা আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং যুকেকে নিয়ন্ত্রণ করে, তারপর ইউরেশিয়া একটি সোভিয়েত উত্তরসূরি রাষ্ট্র যা রাশিয়া, এশিয়া এবং ইউরোপের কিছু অংশের উপর শাসন করে, এবং তারপর অবশেষে ইস্ট এশিয়া চীনের উত্তরসূরি যা দূর পূর্ব নিয়ন্ত্রণ করে। 3টি রাষ্ট্র অবিরাম যুদ্ধের একটি অবিরাম চক্রে অস্তিত্ব করে, অবিরাম মিত্রতা পরিবর্তন করে এবং বিশ্বের বাকি অংশের উপর নিয়ন্ত্রণের জন্য লড়াই করে, কিন্তু তারা জিতার চেষ্টা করছে না। তাদের দরিদ্র লোকের জন্য যথেষ্ট সম্পদ আছে। রাষ্ট্রগুলি তাদের বিশ্বাসেও প্রায় একই। ইউরেশিয়ার নিওবলশেভিকিজম এবং ইস্ট এশিয়ার সেলফের অবসান হল ইনসোকের সাথে প্রায় অভিন্ন, যার অর্থ সত্যিকারের কোনো আদর্শগত পার্থক্য নেই। পরিবর্তে এই যুদ্ধ শুধুমাত্র সম্পদ শুষে নেওয়ার এবং লোকদের দরিদ্র রাখার জন্য অস্তিত্ব করে। এটি তাদের সমাজ এবং তাদের নির্দয় আদর্শগুলিকে চালিয়ে যাওয়ার জন্য রাখে, সকল নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য। জর্জ অরওয়েল একটি ডেড এন্ডের কল্পনা করেছিলেন, সহজভাবে বলতে গেলে একটি বিশ্ব যেখানে অগ্রগতি এবং অগ্রসর চলাচল 3টি বিশ্ব শক্তি দ্বারা লোকদের উপর তাদের নিয়ন্ত্রণের গ্যারান্টির জন্য দমন করা হয়েছে। এবং তাই উইনস্টন বাড়িতে বসার সময় আমরা জানি যে ওশিয়ানিয়া আবার মিত্রতা পরিবর্তন করেছে, এবং এখন যুদ্ধ ইস্ট এশিয়ার সাথে, এবং ইউরেশিয়া এখন তাদের মিত্র, যা শুধুমাত্র ডাবলথিঙ্কের আরেকটি অংশ। এবং এটি ওশিয়ানিয়ার লোকদের জন্য সত্যিই কিছু পরিবর্তন করে না, এটি শুধুমাত্র আরও প্রচারণা এবং জনগণের জন্য আরও নিয়ন্ত্রণ। এবং এটাই কারণ আমাদের বাস্তব জীবনের রাজনীতি এবং 1984 এর সমান্তরাল সত্যিই অদ্ভুত, যেখানে গোপন পরিবার এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো শক্তিশালী ছায়াময় সংস্থাগুলি যুদ্ধের উভয় পক্ষকে জ্বালানি দেয়, যেখানে বিশ্ব শত্রুরা বন্ধুর পিছনে বন্ধ দরজার পিছনে, যেখানে সরকারগুলি ক্রমাগত আমাদের শত্রু পরিবর্তন করে এবং লোকদের সাথে মিত্রতা করে যাদের আমাদের ঘৃণা করতে বলা হয়। কিন্তু তারপর এটি সত্যিই প্রশ্ন তোলে, এই বড় শক্তিশালী সরকারগুলি এবং এই ছায়াময় সংস্থাগুলি আসলে কোথা থেকে আসে? বিগ ব্রাদার কেন অস্তিত্ব করে? এবং আমরা মানুষ হিসেবে কেন এই স্বৈরতান্ত্রিক শাসন এবং সরকারের আদেশ অনুসরণ করার সিদ্ধান্ত নিই? আচ্ছা, উত্তরটি সহজভাবে সরকারগুলি প্রথমে কিভাবে গঠিত হয় তা বোঝায়। এখন থমাস হবস ছিলেন প্রথম রাজনৈতিক তাত্ত্বিকদের একজন যিনি এটি তার ব্যাপকভাবে বিখ্যাত বই লেভিয়াথানে বুঝেছিলেন। এখন তিনি এটি ইংলিশ সিভিল ওয়ারের সময় তার অভিজ্ঞতার পর লিখেছিলেন, একটি নির্দয় সংঘাত যেখানে দেশটি 1 দশকেরও বেশি সময় ধরে 2টি ভাগে বিভক্ত ছিল, পার্লামেন্টারিয়ান এবং রয়্যালিস্টদের দ্বারা। এই সময়কালে মাথা কাটা সাধারণ ছিল এবং হিংসা বর্বর ছিল, এবং এই বিশৃঙ্খলা তার শাসনের চিন্তাকে অনুপ্রাণিত করেছিল।
এই বইয়ে তিনি প্রথমে মানুষের প্রকৃতি এবং আদিম জীবন নিয়ে কথা বলেন। পিছনের সময় যখন মানুষ গুহা মানুষ ছিল যারা উপজাতীয় অস্তিত্ব লালন করত। এবং তিনি এই জীবনকে বিখ্যাতভাবে বর্ণনা করেছেন নাস্তি, ব্রুটিশ এবং শর্ট হিসেবে। আইনের অভাব এবং প্রকৃতির সম্পূর্ণ বিশৃঙ্খলা লোকদের মধ্যে মৃত্যুর অবিরাম ভয়ের দিকে নিয়ে গিয়েছে। কোনো সত্যিকারের অগ্রগতি ছিল না, কারণ লোকেরা হয়ে যে কোনো একে অপরের প্রতি খুব ভয় পেয়েছিল বা জীবন রক্ষার লড়াইয়ে এতটাই ব্যস্ত ছিল। সামাজিক সংহতির প্রায় কোনো ছিল না, আইনের শাসন ছিল না এবং সামাজিক উন্নয়ন ছিল না। এবং এই আদিম ভয় জীবন রক্ষার জন্যই সমাজের ভিত্তি স্থাপন করেছে। তাই এই অবিরাম জীবন রক্ষার লড়াই এড়ানোর জন্য মানুষগুলি স্বেচ্ছায় বিশ্বের উপর তাদের দাবি ছেড়ে দিয়েছে একজন শক্তিশালী শাসকের অধীনে শান্তিপূর্ণ সমষ্টিতে বাস করার জন্য। এবং থমাস হবসের জন্য এটিই ছিল সরকারের সর্বোত্তম রূপ, যেখানে একটি শক্তিশালী রাষ্ট্র একজন একক শাসকের সাথে লোকদের রক্ষা করার জন্য তার সেরাটা করে। সেইভাবে সবকিছু নেতার একটি এক পথ অনুসরণ করে, ভর্তির মধ্যে সকল ঝগড়া চরম ক্ষমতার দ্বারা নির্গত হয় এবং তবেই সকলের জীবন উন্নত হতে পারে। কিন্তু আপনি দেখুন, থমাস হবস এতে আসলে ভুল ছিলেন, কারণ এটি কখনোই কাজ করে না যদি না সত্যিকারের সদ্গুণসম্পন্ন এবং কল্যাণমা শাসক থাকে। এবং তবুও এক নয় ৮-৪-এর অলিগার্কি এবং আমরা আজ যে অলিগার্কিগুলি দেখি তা এর সম্পূর্ণ বিপরীত। তবুও যখন এমন একজন কল্যাণময় শাসক থাকে যিনি বিশাল জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করেন, তখন সেই জনসংখ্যার সাংস্কৃতিক এবং সামাজিক মানদণ্ড সর্বদা উপর থেকে নিচে গড়িয়ে আসে এবং এখানেই একটি সামাজিক হ্যাবিটাস গঠিত হয়। এখন এটি পরিবেশ এবং সমাজ গঠনকারী লোকদের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট আচরণের কোড সর্বদা একই লাইনে গঠিত হয়। আপনি দেখুন, উদাহরণস্বরূপ একটি স্বাস্থ্যকর সমাজে হ্যাবিটাস সর্বদা স্বাধীনতা, দায়িত্ব, সদ্গুণ এবং শৃঙ্খলার মতো আদর্শের উপর কেন্দ্রীভূত থাকে। এগুলি হবে অভিজাতদের মূল্যবোধ, সদ্গুণ এবং নৈতিক কোড, এবং তারপর তা সমাজের সকল ক্ষেত্রে গড়িয়ে আসবে। তাই এটাই হ্যাবিটাস কিভাবে কাজ করে, এবং সমাজবিজ্ঞানীরা হ্যাবিটাসের ধারণা ব্যবহার করেন সমাজের সংস্কৃতি কিভাবে কাজ করে তা চিত্রিত করার জন্য। আপনি দেখুন, সমাজের অধীনে অনেক অকথিত অনুমান এবং মানদণ্ড রয়েছে। এগুলি প্রায়শই স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়, এবং এগুলি ইচ্ছাকৃত কাজের চেয়ে অধিগ্রহণকৃত দক্ষতার মতো। ফরাসি চিন্তাবিদ বুর্দিয়ে, যিনি এই শব্দটি জনপ্রিয় করেছিলেন, প্রায়শই এটিকে খেলাধুলার সাথে যুক্ত করতেন। উদাহরণস্বরূপ, ফুটবলের নিয়মগুলি পাথরে খোদাই করা, এবং আপনি খেলাটি খেলেন প্রথমে নিয়মগুলি কেন আছে তা না ভেবে। এবং তবুও এই নিয়মগুলি গুরুত্বপূর্ণ, অন্যথায় সম্পূর্ণ খেলাটি এটি ছাড়া কাজ করবে না। এবং এটাই সমাজ এবং সংস্কৃতি কিভাবে উন্নতি লাভ করে। এবং এটাই কারণ রেনেসাঁস এতটাই বিস্ময়কর ছিল। এই সময়ে ইউরোপে যে নতুন হ্যাবিটাস গঠিত হচ্ছিল তা একটি সম্পূর্ণ নতুন তরঙ্গের সৃষ্টিশীলতা, শৃঙ্খলা, ফোকাস, নৈতিক কোড এবং সৌন্দর্যের জন্ম দিয়েছে। কিন্তু যখন অভিজাতদের মূল্যবোধ ফাটল ধরতে শুরু করে এবং হ্যাবিটাস বিষাক্ত হয়ে যায়, তাহলে সমাজের বাকি অংশের জন্য এর অর্থ কী? আচ্ছা, আপনাকে খুব দূরে তাকাতে হবে না আমাদের হ্যাবিটাস কিভাবে ভাঙা এবং বিকৃত হয়েছে তা দেখার জন্য। আমি বলছি, আমরা শুধুমাত্র আমাদের সমাজের আইকনদের একটি নজরে দেখলেই বুঝতে পারব কি সত্যি এখানে ঘটেছে। আমাদের হাইপার ক্রনিক ক্যাপিটালিস্ট সিস্টেমের কারণে অভিজাতদের এবং তাদের লোভ এবং অর্থের প্রতি ভালোবাসা সমাজের প্রত্যেক স্তরে ছড়িয়ে পড়েছে। এবং আমি এখানে সাধারণ ক্যাপিটালিজমের কথা বলছি না, আমি বিশেষ ধরনের কথা বলছি। ধনীদের জন্য বিশেষ ধরনের কর্পোরেটিজম এবং সোশ্যালিজম। আপনি দেখুন, উদাহরণস্বরূপ, আমরা আর ইউরোপীয় হোলিস্টিক লাইফস্টাইলকে মূল্য দিই না, যেখানে একজন ব্যক্তির মূল্য তাদের ব্যক্তিত্বের অনেক স্তরের উপর ভিত্তি করে। পরিবর্তে আজ পশ্চিমে আমরা কারো মূল্য বোঝার জন্য শুধুমাত্র উপরিভাগীয়কে মূল্য দিই। এবং এটি অনলাইনে যে এই ভূয়া গুরুদের দ্রুত উত্থান দেখা যায় তার ব্যাখ্যা দেয়। লোকেরা যেমন গ্র্যান্ড কার্ডন, লন্ডন রিয়েল এবং এই শূন্য নতুন মেগাচার্চগুলি। আপনি দেখুন, এমন জিনিসগুলি কখনোই অস্তিত্ব করত না। লক্ষ লক্ষ লোকেরা তাদের আত্মমূল্য এবং প্রেরণাকে সম্পূর্ণভাবে অর্থের চারপাশে কেন্দ্রীভূত না করে। আপনি দেখুন, রেনেসাঁস যুগের বিপরীতে তারা শিল্প এবং ধর্মের প্রতি যত্নশীল ছিল, কিন্তু আমাদের নতুন ধর্ম হল হেডোনিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক অনুসরণ। এখন স্পষ্টতই অর্থের সর্বদা প্রয়োজন আছে, এবং এটি আপনার নিজের জীবনের স্বাধীনতা পাওয়ার একটি দুর্দান্ত উপায়, কিন্তু এই ধরনের স্ক্যামাররা সম্পূর্ণভাবে লোভের উপর নির্ভর করে বেঁচে থাকে, এবং লোভই আধুনিক সমাজে খেলার নাম। এবং এটাই কারণ সবচেয়ে লোভীদের তাহলে আরও উন্নীত করা হয়, বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ পর্যন্ত যাওয়া।
এবং অনেক ক্ষেত্রে লোকেরা শুধুমাত্র অর্থ নিয়ে কথা বলে এবং আর কিছুই না বলে অর্থ উপার্জন করছে, কোনো সত্যিকারের সামাজিক মূল্য নিয়ে নয়। এবং এটি শুধুমাত্র এই ধরনের লোক নয়। আমাদের সমাজ এখন এই সেলিব্রিটিদের প্রশংসা করে যাদের একমাত্র মূল্য তাদের ইমেজ এবং সম্পদে নিহিত। কার্ডেশিয়ানদের সর্বদা উল্লেখ করা হয়, কিন্তু আরও অনেক আছে, লোকেরা যেমন কার্ডি বি, লাভ আইল্যান্ডের সম্পূর্ণ কাস্ট, বা অন্য কোনো শূন্য ফাঁপা মানুষের খোসা সেলিব্রিটি। এবং কারণ আমরা এই মিথ্যা মূর্তিদের প্রশংসা করি, সকলে তাহলে সামাজিক ভ্রমে কেনার জন্য যায়, এই ভাঙা হ্যাবিটাসকে আরও বজায় রাখতে সাহায্য করে। এবং এটাই কারণ অনেক ভালো উদ্দেশ্যপ্রণোদিত যুক্তিবাদী লোকেরা একটি ব্যর্থ সিস্টেমের মুখপাত্র হয়ে যাওয়ার জন্য জড়িয়ে পড়ে। এবং আমাদের বিকৃত হ্যাবিটাসের জন্য একটি নিখুঁত উপমা সম্প্রতি এফটিএক্স কেলেঙ্কারিতে দেখা যেতে পারে। সেলিব্রিটিদের থেকে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর স্যাম ব্যাংকম্যান-ফ্রিড বিশ্বকে প্রতারিত করেছে তার নিজস্ব কৃত্রিম পাম্পড-আপ মুদ্রা ব্যবহার করে, যা কোনো সত্যিকারের জিনিসের সাথে যুক্ত ছিল না বিলিয়ন তৈরি করার জন্য। সকলে এতে বিশ্বাস করেছিল, এবং এখান থেকেই এই কয়েনগুলির মূল্য এসেছে। সকলের স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের মিথ্যায় বিশ্বাস করে তিনি অকল্পনীয় অর্থ উপার্জন করতে পেরেছিলেন। কিন্তু এফটিএক্সের পিরামিডের শীর্ষে এই সিইও ছিলেন একজন অলস গেমার যিনি বাহামাসে লিগ অফ লেজেন্ডস খেলছিলেন। তার সম্পূর্ণ মূল্য ছিল সকলকে প্রতারিত করা যে তার অর্থ কিছু মূল্যবান। কিন্তু তারপর যখন একটা হাওয়ার ঝাপটা এলো, এই সম্পূর্ণ ভান মাত্র কয়েক দিনের মধ্যে ধসে পড়ল এবং আমাদের সমাজ ঠিক একই দিকে এগোচ্ছে। আপনি দেখুন, যখন হ্যাবিটাস আরও বিকৃত হয়, তখন লোকদের জন্য এটিকে সত্যিকারের বিশ্বের সাথে সামঞ্জস্য করা ক্রমশ কঠিন হয়ে যায়। তারপর যখন ভ্রম ভেঙে যায় এবং লোকেরা বুঝতে পারে সবকিছু একটা মিথ্যার উপর নির্মিত, তখন এটি শেষ পর্যন্ত ধসে পড়ে। এবং উইনস্টন এবং জুলিয়াও তাদের সমাজের মহান মিথ্যার আলাদা একটি জীবন যাপন করছিলেন। আপনি দেখুন, যদিও জেনে যাচ্ছেন যে তারা শেষ পর্যন্ত ধরা পড়বে, তারা দোকানের উপরের ঘরে একে অপরকে দেখতে থাকে। সত্যিকারের জীবনের স্বাদ খুবই প্রলোভনমা। তাই উইনস্টন জুলিয়াকে বিদ্রোহী সাহিত্য পড়তে উপভোগ করেন, সকলের সাথে জুলিয়া যে কন্ট্রাব্যান্ড খাবার অভ্যন্তরীণ পার্টি থেকে চুরি করে এনেছে তা উপভোগ করতে করতে। জিনিসগুলি দুর্দান্ত চলছে। তারা অবশেষে বিগ ব্রাদারের নিয়ন্ত্রণ থেকে পালিয়ে আসে। তারা স্বাধীনতা এবং ভালোবাসার স্বাদ পেয়েছে। সকল যতক্ষণ না একদিন যখন জুলিয়া এবং উইনস্টন তাদের ঘরে বিষ রাম নিচ্ছেন, যখন তারা একজন শ্রমিক শ্রেণীর মহিলাকে কাপড় ধোয়া এবং গান গাইতে দেখছেন, তারা জীবনের সৌন্দর্যে বিস্মিত হয়, আরও অবিশ্বাস্য কারণ তারা জানে তাদের সময় সীমিত। উইনস্টন জুলিয়াকে বলেন, আমরা মৃত, এবং জুলিয়া একই বলেন, এবং তারপর পিছন থেকে একটা কণ্ঠ বলে, তোমরা মৃত। তারা ঘুরে দেখেন একটা পেইন্টিং দেয়াল থেকে পড়ে যাচ্ছে, বিগ ব্রাদারের মুখে টেলিস্ক্রিন প্রকাশ করে। কণ্ঠটি তাদের ঘরের মাঝখানে দাঁড়াতে নির্দেশ দেয়, যখন থট পুলিশ জানালা এবং দরজা ভেঙে ঢোকে। আরও খারাপ, অ্যান্টিক দোকানের মালিক সিডি বেয়ে উঠে আসেন এবং নিজেকে থট পুলিশের এজেন্ট হিসেবে প্রকাশ করেন। উইনস্টন দোকানে পা রাখার পর থেকে তিনি সর্বদা তাদের তত্ত্বাবধানের অধীনে ছিলেন। এজেন্টরা গোল্ডস্টাইনের বই নেয় এবং করালের টুকরো ভেঙে ফেলে, পুরনো বিশ্ব থেকে বাকি থাকা সৌন্দর্যের একটি শেষ জিনিস। এবং এটি উইনস্টন যা শেষ দেখেন তার একটি আগে তারা তাকে ভয়ঙ্কর প্রেমের মন্ত্রণালয়ে নিয়ে যায়। আমরা তারপর উইনস্টনকে হেফাজতে দেখি তার প্রতিবেশী পার্সন্সের সাথে। পার্সন্স নিজে না জেনে প্রকাশ্যে গোল্ডস্টাইনের এজেন্ট এবং একজন থট ক্রিমিনালও। তবে তিনি প্রকাশ করেন যে তাকে ধরা হয়েছে কারণ তার মেয়ে তার ঘুমের মধ্যে বলা কথাগুলির জন্য তাকে রিপোর্ট করেছে। পার্সন্স সম্পূর্ণভাবে শিক্ষাদানকৃত বলে মনে হলেও তাকে তবুও নির্যাতন করা হবে এবং ভেঙে ফেলা হবে। দুজন কিছুকাল হেফাজতে থাকেন যতক্ষণ না একটি ঘোষণা তাদের জাগিয়ে তোলে, রুম 101। পার্সন্স মনে হয় ইতিমধ্যে জানেন এর অর্থ কী এবং সংশোধন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তাকে সেখানে না নেওয়ার জন্য। অন্যদিকে উইনস্টন মনে হয় কোনো ধারণাই নেই কী ঘটতে চলেছে, কিন্তু একটি জানা দৃষ্টি দেয় যে এটি সম্ভবত ভালো হবে না। তার সকল অনুরোধ সত্ত্বেও পার্সন্সকে তখন রুম 101-এ নিয়ে যাওয়া হয় এবং উইনস্টন কোষে একা অপেক্ষা করে কিছুকাল, যতক্ষণ না তিনি ওব্রায়েনের সাথে দেখা করেন। ওব্রায়েন উইনস্টনকে একটি জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে যান, যেখানে তাকে একটি বিদ্যুৎ চ্যাপ্টা যন্ত্র দিয়ে নির্যাতন করা হয়। সময় জুড়ে ওব্রায়েন উইনস্টনকে ডাবলথিংকের নীতিগুলি শেখান। তিনি পুনর্ব্যক্ত করেন যে ওশিয়ানিয়া সর্বদা ইস্ট এশিয়ার সাথে যুদ্ধে ছিল ইউরেশিয়ার পরিবর্তে, যদিও পূর্বে বিপরীতটি সঠিক ছিল। এর সাথে ওব্রায়েন তারপর দাবি করেন যে 2, 2, 3, 4 বা 5 এর সমান হতে পারে, কখনো কখনো একসাথে সবগুলি। এবং এটিই পার্টি এবং তাদের স্থির হ্যাবিটাসকে জীবিত রাখার চূড়ান্ত এবং সবচেয়ে অপরিহার্য উপাদান।
সত্যিকারের প্রামাণিক বাস্তবতাকে প্রত্যাখ্যান করা। তাদের দরকার লোকদের পার্টির উপর তাদের নিজের চোখ এবং কানের উপর বিশ্বাস করা। এটি লোকদের শত্রু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তা স্বীকার করার জন্য প্রস্তুত করে, এবং এটি পার্টি প্রথমে ক্ষমতা গ্রহণ করার উপায়। এটি মহান বিশৃঙ্খলা এবং উত্থানের সময় যখন শাসন এবং সরকারগুলি পতন হয় এবং নতুনগুলি তাদের জায়গা নেয়। এটি শুধুমাত্র ইতিহাসের চক্র এবং আমরা এটি বারবার ঘটতে দেখেছি। এটি বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করে এবং আমাদের বর্তমান বিশ্বে এখন সংক্রমণ প্রায় এসে পড়েছে। এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত বিশেষজ্ঞদের একজন, রে ডালিও, ঐতিহাসিক চক্রগুলির উপর একটি অধ্যয়নের প্রক্রিয়াটি বর্ণনা করেন, সভ্যতার উত্থান দিয়ে শুরু করে। এটি যখন সময়ের প্রভাবশালী আদর্শের উপর ভিত্তি করে একটি নতুন রাষ্ট্র ক্ষমতায় বাড়ে তাদের বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য। যেমন রোমান সাম্রাজ্য থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা পর্যন্ত। তারপর আসে সমৃদ্ধির স্বর্ণযুগ, একটি দীর্ঘ সময়কাল যেখানে একটি সভ্যতা তাদের শীর্ষে অবস্থান উপভোগ করে। কিন্তু এটিই যেখানে সমস্যাগুলি উদ্ভূত হতে শুরু করে। লোকেরা বিশ্ব ব্যবস্থা চিরকাল চলতে থাকবে বলে আর্থিক বাজি ধরে, বর্তমানের মতো ভবিষ্যৎ দেখতে অক্ষম। যখন নেতৃস্থানীয় শক্তিগুলির অর্থনীতি অন্যদের আধিপত্য করার জন্য বাড়ে, তাদের মুদ্রা আন্তর্জাতিক মান হয়ে ওঠে। অভ্যন্তরীণ সংঘাত উদ্ভূত হয় যখন প্রতিষ্ঠাতা আদর্শ বিশ্বের সাথে অপ্রচলিত হয়ে যায়, এবং শেষ পর্যন্ত একটি বুদবুদ গঠিত হয়, যখন লোকেরা অবিরাম বৃদ্ধি এবং সমৃদ্ধির উপর আরও বাজি ধরে, যখন অভ্যন্তরীণ বিভাজন এবং সমস্যাগুলি শুধুমাত্র আরও খারাপ হয়। যাদের ক্ষমতা আছে তারা তা একত্রিত করার চেষ্টা করে, লোকদের আরও বিচ্ছিন্ন করে যখন সকল সম্পদ জমা করে। এবং এটি তখন চরমপন্থী মনোভাব এবং বিপ্লবকে আরও জ্বালানি দেয়। তবে কখনো কখনো এটি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা যায়, যদিও শেষ পর্যন্ত এই সমস্যাগুলি এত বড় হয়ে যায় এবং ক্ষমতার কাঠামো এত স্থির হয়ে যায় যে একটি বিপ্লব এবং গাঢ় পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। তারপর আরেকটি উদীয়মান শক্তি শেষ পর্যন্ত স্থিতিকে ছাপিয়ে যায়। অধিকাংশ সময় একটি যুদ্ধ বা যুদ্ধের সেট পর্যন্ত ধুলো বসে না এবং একটি নতুন বিশ্ব শক্তি সামনে আসে। এবং সময় এবং আবার এই চক্রটি নিজেকে পুনরাবৃত্তি করেছে। সাম্প্রতিক ইতিহাসে এটি ডাচরা ছিল যারা প্রভাবশালী ছিল, তারপর ব্রিটিশ, তারপর ইউএস, এবং এখন চীন উঠে এসে ইউএসকে চ্যালেঞ্জ করছে। এবং এটাই আমরা আজ যেখানে আছি, এই সংক্রমণকালের প্রান্তে। এবং এর কারণে আমাদের বর্তমান সামাজিক হ্যাবিটাস পরিবর্তিত বিশ্বের সাথে মোকাবিলা করতে পারবে না। যখন হ্যাবিটাসে ফাটল দেখা দিতে শুরু করে এবং সমাজ আরও পাগলামা হয়ে ওঠে, তখন আমরা ঐতিহ্যবাদের দিকে একটি বিশাল স্থানান্তর দেখব। কারণ যখন জন্মহার কমে যায়, যুবকরা ভালোবাসা বা সুখ খুঁজে পায় না, জীবনযাত্রার মান কমতে শুরু করে, এবং সংবিধানের আদর্শগুলি ছিঁড়ে ফেলা হয়, ডানপন্থী মনোভাব আবার উঠবে। এদিকে শীর্ষের অভিজাতরা ক্ষমতার উপর আঁকড়ে ধরে রাখতে থাকবে, আমাদের 1-9-8-4 এর ভবিষ্যতের আরও কাছে নিয়ে আসবে। আমি বলছি, প্রথমেই আমরা ইতিমধ্যে গ্রেট রিসেট নিয়ে কথা বলেছি, কিন্তু এটি শুধুমাত্র আইসবার্গের ডাগা। কারণ এখন এটি খুব স্পষ্ট হয়ে উঠছে যে কর্পোরেট অভিজাতরা তাদের অভিজাততান্ত্রিক ভুয়া বামপন্থিত্বকে ভর্তির উপর চাপিয়ে দেবে, সকল বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য। আমি বলছি, আমরা ইতিমধ্যে পশ্চিমে এটি দেখছি, পেপালের মতো বিশাল কোম্পানিগুলির সাম্প্রতিক ঘোষণায় উদ্ধৃত ভুল তথ্যের জন্য জরিমানা বিতরণ, বা মাস্টার কার্ডের কার্বন ফি, যেখানে তাদের নতুন ক্রেডিট কার্ড কার্বন নির্গমনের সীমা অতিক্রম করার জন্য লোকদের কেটে দেয়। সকলের সাথে তেল কোম্পানিগুলি রেকর্ড লাভ করে কিন্তু তাদের পাইপলাইন ঠিক করার জন্য অর্থ খুঁজে পায় না এবং বিশাল তেলের লিক বন্ধ করতে পারে না। তবে এর সবচেয়ে অস্বস্তিকর অংশ হল সিবিডিসির নতুন ধারণা, কর্পোরেট নিয়ন্ত্রণের সবচেয়ে ঘৃণ্য রূপগুলির একটি। এবং তাই যদি কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি ধারণাটিকে মূলধারায় চাপিয়ে দেয়, তাহলে এটি শেষ পর্যন্ত ব্যাংক এবং সরকারগুলিকে লোকদের জীবনের উপর বেশি নিয়ন্ত্রণ দেবে। এটি ডিজিটাল মুদ্রা কিন্তু ব্যাংকগুলির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। ইংল্যান্ডের ব্যাংক। তাই যেকোনো হিএসবিসি বা ব্যাংক অফ আমেরিকার সাথে ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি আমেরিকান কনটেক্সটে ফেডের সাথে, যুকেতে সরাসরি ইংল্যান্ডের ব্যাংকের সাথে। আপনার একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল অর্থ দেওয়া হয়। এগুলিকে সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল কারেন্সি বলা হয়। কারণ একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সির অর্থ হল সরকার তখন অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় এবং তাই আপনি যা খরচ করেন তার সবকিছু সরকার দ্বারা ট্র্যাক করা হয়। এবং একটি বোতাম চাপার সাথে তারা আপনার তহবিল সম্পূর্ণভাবে কেটে দিতে পারবে, সকল ভুল কথা বলার জন্য। এবং এটি তাহলে আপনাকে পক্ষাঘাতগ্রস্ত করে দেবে, আপনাকে সরকারের করুণার উপর ছেড়ে দেবে। এবং এটি ক্রিপ্টোর উত্থানের প্রতিক্রিয়াও।
এবং হ্যাঁ, ক্রিপ্টো স্ক্যাম আর্টিস্টদের জন্য একটি জান্নাত হতে পারে। ক্রিপ্টো বিশ্ব সরকারের নিয়ন্ত্রণের বাইরে মুদ্রা প্রদানও করে, যা পশ্চিমা সমাজে বাড়তে থাকা নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল হুমকি এবং এটি এই সংক্রমণকালে অভিজাতদের দ্বারা গ্রহণযোগ্য নয়। স্পষ্টতই 1984 পার্টি এবং বিগ ব্রাদার লোকদের নিয়ন্ত্রণের তাদের প্রচেষ্টায় অনেক বেশি উন্নত, কিন্তু আবারও তাদের ধরনের স্বৈরতন্ত্রের জন্য আমাদের নিজস্ব বিশ্বের সকল উপাদান ইতিমধ্যে উপস্থিত। তাদের লোকদের নির্যাতন এবং শিক্ষাদান করার দরকার নেই যেভাবে পার্টি করে এটি এর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। এটি শুধুমাত্র হ্যাবিটাসে একটি ছোট স্থানান্তর, কিন্তু শেষ ফলাফল একই, বিগ ব্রাদারের নিয়ন্ত্রণের সম্পূর্ণ স্বীকৃতি। এবং এটাই কারণ তার নির্যাতনের সময় উইনস্টন বিচ্ছিন্ন হতে শুরু করেন এবং হ্যালুসিনেট করেন একটি ঘাসের মাঠে থাকার ওব্রায়েনের সাথে। ওব্রায়েন বলেন যে উইনস্টন তাদের একজন, এবং উল্লেখযোগ্য ভ্রান্তির অধীনে উইনস্টন বলেন যে তিনি ওব্রায়েনকে ভালোবাসেন, যিনি হঠাৎ জুলিয়ায় পরিণত হন। তিনি এখনও ভেঙে পড়েননি, জুলিয়ার প্রতি তার ভালোবাসা এখনও আছে, কিন্তু ঠিক যখন এটি ঘটে, জুলিয়ার ছবি গুলি করা হয় এবং উইনস্টন তার কোষে ফিরে জেগে ওঠেন, যেখানে তিনি ভ্রান্তিভাবে নিজের সাথে কথা বলছেন। উইনস্টন তারপর ওব্রায়েনের সাথে আবার দেখা করার পর বাস্তবতায় ফিরে আসেন। ওব্রায়েন তারপর উইনস্টনকে জিজ্ঞাসা করেন যে তিনি বিগ ব্রাদার সম্পর্কে কি মনে করেন, এবং উইনস্টন উত্তর দেন যে তিনি তাকে ঘৃণা করেন। এটি ওব্রায়েনের অপছন্দে আসে, যিনি বলেন যে বিগ ব্রাদারকে মান্য করা যথেষ্ট নয়, বরং আপনাকে তাকে ভালোবাসতে হবে। তাই ওব্রায়েন উইনস্টনকে রুম 101-এ নিয়ে যান। রুম 101 একটি নির্যাতন কক্ষ, যেখানে বিশ্বের সবচেয়ে খারাপ জিনিসগুলি বন্দীদের জন্য অপেক্ষা করে। একটি বিশেষায়িত ঘর যা শিকারের সবচেয়ে খারাপ ফোবিয়াগুলি ধারণ করে। উইনস্টনকে তারপর একটি চেয়ারে বেঁধে দেওয়া হয় এবং রুম 101-এর ভয়াবহতা অনুভব করতে শুরু করে। এখন সিনেমা জুড়ে আমরা দেখেছি যে উইনস্টন কুমিরের প্রতি মারাত্মক ভয় পান। তিনি তাদের সম্পর্কে স্বপ্ন দেখেছেন এবং তাদের তার দুঃখজনক অতীতের সাথে যুক্ত করেন। এবং ওব্রায়েন এটি জানেন, এবং তিনি এটি শোষণ করবেন উইনস্টনের প্রতিরোধের ইচ্ছাকে শেষ পর্যন্ত নির্মূল করার জন্য। এবং তাইরা 101-এ আমরা কুমিরে ভরা একটি কম্পার্টমেন্টাল কেস দেখি, যার সাথে উইনস্টনের মুখের সাথে যুক্ত দুটি দরজার সেট। ওব্রায়েন তারপর তাকে হুমকি দেন এবং প্রথম দরজা খুলে দেন, কুমিরগুলিকে উইনস্টনের মুখের কয়েক ইঞ্চি দূরে ছেড়ে দেন। এবং যা মাস বা বছরের নির্যাতন হতে পারে তারপর, এটি শেষ খড়, এবং এখানেই উইনস্টন তার শেষ অংশ মানবত্ব হারান, যখন তিনি ওব্রায়েনের কাছে অনুরোধ করেন যেন তিনি জুলিয়াকে এটি করেন। যেন তিনি যে মহিলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে একই অসহ্য শাস্তির মধ্য দিয়ে পার করেন। এটি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা, এবং যা উইনস্টনের ভাগ্যকে পার্টির ভাঙা পুতুল হিসেবে সিল করে। ওব্রায়েন অবশেষে সন্তুষ্ট। উইনস্টন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কিছুকাল পর উইনস্টনকে মুক্তি দেওয়া হয়, এবং আমরা তারপর চেস্টনাট ট্রি ক্যাফেতে স্থানান্তরিত হই, যেখানে উইনস্টন একটি চেসবোর্ডে অপেক্ষা করছেন। জুলিয়া আসে, কিন্তু তারা দুজনেই উদাসীন। তারা চিরকালের জন্য বদলে গেছে, এবং তাদের বিশ্বাসঘাতকতার পর তারা আর একে অপরকে সত্যিই ভালোবাসে না। তারা শুধুমাত্র বিগ ব্রাদারকে ভালোবাসে। এবং ঠিক যখন উইনস্টন থট ক্রাইম নিয়ে একটি মন্তব্য করেন, জুলিয়া তখন অর্ধহৃদয়ভাবে নিজেকে অজুহাত দিয়ে বলেন, তোমরা আবার দেখা করতে হবে। যার উত্তরে উইনস্টন উদাসীনভাবে সম্মতি জানান। তারপর আমরা উইনস্টনকে পাবলিক টেলিভিশনে দেখি, তার কথিত অপরাধগুলিকে সাজিয়ে গুজিয়ে বলছেন, সাথে এমন অপরাধ স্বীকার করছেন যা তিনি করেননি, যেমন জল সরবরাহ বিষাক্ত করা এবং কোডেড রেডিও সিগন্যালের মাধ্যমে রকেট বোমগুলিকে এয়ারস্ট্রিপ 1-এ নিয়ে আসা। শেষ পর্যন্ত উইনস্টন নিজেকে সকল দায়ে দোষী বলে অভিযোগ করে, নিজেকে গোল্ডস্টাইনের প্রভাবের শিকার বলে চিহ্নিত করে। তারপর আমরা তাকে ক্যাফেতে একা দেখি, চেসবোর্ড নিয়ে খেলছেন। টেবিলের ধুলো ব্যবহার করে উইনস্টন তখন কাউন্টারপে লেখেন 224, এবং ঠিক তখনই টেলিভিশনে আরেকটি ঘোষণা হয়, তিনি একটি নাইট পিস তুলে নেন। এবং তখনই আমরা উইনস্টনের চূড়ান্ত শট দেখি, বিগ ব্রাদারের ছবির দিকে লালায়িতভাবে তাকিয়ে। তিনি তারপর চোখে জল নিয়ে মুখ ফিরিয়ে বলেন, আমি তোমাকে ভালোবাসি, যখন ক্রেডিট রোল করে। কিন্তু এটি তাহলে প্রশ্ন তোলে, আমরা কিভাবে এমন একটি পরিস্থিতি এড়াতে পারি, যেখানে লোকেরা শুধুমাত্র অমনোযোগী ব্যক্তি, সরকারের ডাটাবেসে পরিসংখ্যান হয়ে যায়? আমরা কিভাবে এমন একটি অভাবহীন, বিষণ্ণ, নিহিলিস্টিক গিয়ার হয়ে যাওয়া এড়াতে পারি যা একটি উদাসীন যন্ত্রের অংশ? আচ্ছা, আমি আপনাকে বলতে চাই যে উত্তরটি সহজ। আমি বলতে চাই যে সমাধানটি হল সকাল 4টায় উঠে ঠান্ডা গোসল করা এবং জিমে যাওয়া। আমি বলতে চাই এটি জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা। আমি বলতে চাই এটি অর্থ বা টনি রবিন্সের লেকচার।
আমি বলতে চাই এটি ৩,০০০ এর ড্রপশিপিং কোর্স কিনে ম্যাট্রিক্স থেকে পালানো এবং পামে ল্যাম্বো চালানোর মতো সহজ। কিন্তু চলুন বাস্তবতায় ফিরি। এটি আসলে কিছু করে না। এগুলি নিজেরাই আপনার জীবনকে সহজ করার জন্য দুর্দান্ত জিনিস, কিন্তু আধুনিক সমাজে এটি অত্যন্ত অভাবী। কিন্তু এটি আসলে আপনার বাস করা বিশ্বকে পরিবর্তন করে না। এটি শুধুমাত্র আপনাকে পরিবর্তন করে, কিন্তু আপনাকে আজ যেখানে রেখেছে তার সিস্টেমকে পরিবর্তন করে না। এটি আপনার মূল্যবোধ, আপনার সহযোগী, বন্ধু এবং পরিবারের মূল্যবোধ পরিবর্তন করে না। এটি সকল সেলফ ইমপ্রুভমেন্টের পিছনে কেনটি পরিবর্তন করে না। আপনি কেন আপনার জীবন উন্নত করবেন? আপনি কেন স্বাধীনতা খুঁজবেন? আপনি কেন বিগ ব্রাদার সম্পর্কে যত্ন নেবেন? যদি জীবন এতটা নিষ্ঠুর, নিরাশাজনক, বিষণ্ণ এবং খালি হয়, তাহলে কেন সেই সিস্টেম থেকে পুরস্কারের পিছনে ছুটবেন, যখন সিস্টেম নিজেই এতটা পাগলাময়? আচ্ছা, আমাকে বিশ্বাস করুন যখন আমি বলছি যে এসবের সমাধান আপনাকে কখনো বলা হয়নি তার চেয়ে অনেক গভীর। এবং কেন বুঝতে হলে আমাদের ৩,০০০ বছর পিছনে যেতে হবে, মানুষের ইতিহাসের সবচেয়ে প্রাচীন দার্শনিক গ্রন্থগুলির একটিতে। একটি গ্রন্থ যা সময়, সংস্কৃতি এবং ধর্ম অতিক্রম করেছে, যা জবের বই নামে পরিচিত। এখন যারা জানেন না, বইটি ঈশ্বর নিয়ে একটি চিন্তা উদ্দীপক এবং জটিল রচনা, যা অত্যধিক নিহিলিজমের মুখোমুখি জীবনের অর্থ নিয়ে দিক নির্দেশনা দেয়। আপনি দেখুন, গল্পটি একজন ধনী এবং ধার্মিক মানুষ জবের চারপাশে কেন্দ্রীভূত, যিনি আরামদায়ক এবং সমৃদ্ধ জীবন যাপন করছেন। তবে সংক্ষেপে, স্যাটান ঈশ্বরের দাবিকে চ্যালেঞ্জ করে যে জব ধার্মিক, পরামর্শ দেন যে তিনি শুধুমাত্র তার ভালো ভাগ্যের কারণে বিশ্বস্ত। তাই ঈশ্বর স্যাটানকে জবের বিশ্বাস পরীক্ষা করার অনুমতি দেন তার সম্পত্তি, পরিবার এবং স্বাস্থ্য কেড়ে নেওয়ার মাধ্যমে। এটি জবের জন্য অপরিসীম কষ্ট সৃষ্টি করে। কিন্তু জব ঈশ্বরকে অভিশাপ দিতে বা তার বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করেন। তবে তিনি কেন কষ্ট পাচ্ছেন তা বুঝতে অক্ষম এবং তার পরিস্থিতির অন্যায়তা নিয়ে ক্রন্দন করেন, যেমন আমাদের অধিকাংশই করত। তিনি প্রশ্ন করেন কেন ঈশ্বর এমন ভয়ঙ্কর জিনিসগুলি তার মতো একজন ধার্মিক ব্যক্তির সাথে ঘটতে দেবেন। তাকে বিভিন্ন পরীক্ষা এবং কষ্টের মধ্য দিয়ে যেতে বাধ্য করা হয়। জব তার মূলে পরীক্ষিত হন, যা তাকে তার আত্মার যাত্রার মাধ্যমে বাড়তে বাধ্য করে। জবের বন্ধুরা যারা তাকে সান্ত্বনা দিতে আসেন, তার কষ্টের জন্য ঐতিহ্যবাহী ব্যাখ্যা দেন। তারা পরামর্শ দেন যে তিনি অবশ্যই পাপ করেছেন এবং তার কষ্ট ঈশ্বরের শাস্তি, যে তিনি খারাপ লোক যিনি এটি প্রাপ্ত। কিন্তু জব এই সকল সহজ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেন, জোর দেন যে তিনি পাপ করেননি এবং ঈশ্বরের সাথে দর্শন দাবি করেন তার মামলা পেশ করার জন্য। শেষ পর্যন্ত এই সম্পূর্ণ বই জবের দাবির প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়ায় চরমে পৌঁছায়। ঈশ্বর একটি ঘূর্ণিঝড় থেকে জবের সাথে কথা বলেন এবং তাকে প্রাকৃতিক বিশ্বের বিশালতা এবং জটিলতা বিবেচনা করতে চ্যালেঞ্জ করেন। জবকে জিজ্ঞাসা করেন যে তিনি কি বিশ্বের রহস্যগুলি এমন কি বুঝতে পারেন। জব নম্রভাবে তার নিজের সীমাবদ্ধতা স্বীকার করেন যখন ঈশ্বর তাকে বলেন যে তিনি সমাজ এবং প্রকৃতির এই সকল ভয়ঙ্কর উপাদানগুলি তৈরি করেছেন। তিনি বিশ্ব এবং বিশ্বের সকল খারাপত্ব তৈরি করেছেন এবং তাই ঈশ্বরের জবের প্রতি প্রতিক্রিয়া হল কিভাবে তোমার এই সকল জিনিস নিয়ে প্রশ্ন করার সাহস। কারণ এই চ্যালেঞ্জগুলি জবের উপর শুধুমাত্র তার নৈতিক ক্ষমতার পরীক্ষা, তারা জবের ব্যক্তি হিসেবে বিবর্তন এবং বৃদ্ধির জন্য অপরিহার্য, ঠিক যেমন আমাদের জন্য। আপনি দেখুন, আমি এখানে এমনকি ধার্মিক নই, কিন্তু ঈশ্বরের কথিতভাবে তৈরি প্রকৃতি এবং সমাজের ভয়ঙ্কর অংশগুলি শুধুমাত্র চেতনার সাথে লক্ষ্য করা যায়। যেমন জব তার পরিবারের ভাগ্য হারানোর সচেতনতা এবং তার যে ভবিষ্যৎ থাকতে পারতা এবং তার চেতনা থেকে আসা ফলাফল এবং কষ্ট। এবং তারপর আপনি দেখুন, যখন আমরা প্রাণীর মতো অচেতন, আমরা সর্বদা বর্তমানে থাকি সত্যিকারের বাস্তবতার অজ্ঞাত। কিন্তু যখন মানুষের চেতনা উদ্ভূত হয়, আমরা আমাদের চারপাশের অন্ধকার বাস্তবতার আরও সচেতন হয়েছি। বাস্তবতা যেমন মৃত্যুর ভয়াবহতা এবং মানুষের কষ্ট, এবং এই অন্ধকার আত্মাহীনকারী বাস্তবতার সাথে আমাদের অচেতনতায় ফিরে যাওয়ার আবেগ থাকে, এবং আমরা এটি করি তাৎক্ষণিক তৃপ্তির এবং খালি অনুসরণের মাধ্যমে, যেমন কখনো পরিপক্ক না হওয়া, অজ্ঞতা বেছে নেওয়া, মাদক, অ্যালকোহল এবং টার্মিনালি অনলাইনে বাস করা। এগুলি শুধুমাত্র কিছু জিনিস যা আমরা সত্যিকারের বিশ্ব এবং তার সাথে আসা কষ্ট মোকাবিলা করার জন্য ব্যবহার করি। কিন্তু কল ইয়ং পরামর্শ দিয়েছেন যে জবের বই আমাদের নিজস্ব জীবন সম্পর্কে যা বলে তা হল মানুষের ভয়াবহতা থেকে পালানোর জন্য জব এবং আপনি যিনি এটি দেখছেন তাদের আরও চেতন হতে হবে, কারণ চেতনা আসলে এসবের সত্যিকারের সমাধান। কারণ বাস্তবতার আরও চেতনা হওয়া আপনাকে তার উপর উন্নীত করতে দেয়, কারণ জীবনের সকল বোঝা এবং কষ্ট শুধুমাত্র আপনাকে একজন সম্পূর্ণ ব্যক্তি করার
প্রয়োজনীয় প্রক্রিয়া একজন ভালো ব্যক্তি হওয়ার জন্য, একটি মহান সভ্যতা গড়ার জন্য আপনাকে এই পরীক্ষা এবং কষ্টের মুখোমুখি হতে হবে। আপনাকে আরও সচেতন হতে হবে, বিশ্বের সকল অপকর্মের প্রতি আরও চিন্তাশীল হতে হবে একজন ভালো ব্যক্তি হওয়ার জন্য, অপকর্মের মুখোমুখি শক্তিশালী হওয়ার জন্য। আপনাকে জীবনের সকল বিধ্বংসী তথ্যের মুখোমুখি শক্তিশালী হতে হবে, অভিজাতদের পাগলাময়তা এবং আপনার চারপাশের সমাজের অধপতনের মুখোমুখি। আপনার মুখোমুখি সকল ভয়ঙ্কর চিন্তা এবং ঘটনা কখনো এড়াবেন না। আপনার দিকে ছুড়ে দেওয়া আমাদের দুর্নীতিগ্রস্ত সমাজের সকল কষ্ট, দুঃখ এবং নিহিলিজমকে কখনো উপেক্ষা করবেন না। যেমন জাং বিখ্যাতভাবে বলেছেন, যা আপনার সবচেয়ে দরকার তা পাওয়া যাবে যেখানে আপনি সবচেয়ে কম দেখতে চান। এবং এটাই কারণ আধুনিক সংস্কৃতি যেমন বলে আপনার ব্লিস অনুসরণ করুন, তার পরিবর্তে আপনাকে আপনার ব্লিসটার অনুসরণ করতে হবে একটি সত্যিকারের জাগরণের জন্য। এবং তাই এসব মনে রেখে জব অবশেষে বুঝতে পারেন যে ঈশ্বর বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা গড়ার জন্য আছেন, কারণ তিনি বিবর্তন এবং বৃদ্ধির প্রতীক। যদিও পৃষ্ঠে আপনি এটিকে শুধুমাত্র কোনো সাধারণ ধর্মীয় গল্প বলে দেখতে পারেন, গল্পের আসল অর্থ গভীরভাবে গভীর এবং ১৯৮৪-এর সমস্যা এবং আমাদের নিজস্ব আধুনিক বিশ্বের জন্য একটি নিখুঁত সমাধান প্রদান করে। আপনি দেখুন এই সম্পূর্ণ পয়েন্টের এই গ্রন্থটি হাজার হাজার বছরের ইতিহাস অতিক্রম করার কারণ। এটি লক্ষ লক্ষ পণ্ডিতদের দ্বারা অধ্যয়ন করা হয়েছে তার একটি কারণে। লেখকরা গল্পটিকে ব্যক্তিগত বৃদ্ধির আত্মার অ্যালেগরি হিসেবে ব্যবহার করেছেন এবং তাই মানুষী সভ্যতার সম্পূর্ণ এই ক্ষেত্রে ঈশ্বর অর্থ, বৃদ্ধি এবং মানুষী সম্ভাবনার আত্মার অ্যানালজি, যে আত্মা মানুষী সংস্কৃতি উৎপাদন করে। এবং এটাই কারণ মানুষের সকল ধর্মে ঈশ্বর সংস্কৃতির উপরে, কারণ তিনি তার আত্মা। এবং এটি বোঝার জন্য এতটা গুরুত্বপূর্ণ তার একটি কারণ আছে। আমি এখানে আপনাকে কোনো ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করছি না। এটি শুধুমাত্র বিগ ব্রাদারের এই সমস্ত বিদ্রোহ এবং নিয়ন্ত্রণের সমাধান বোঝার জন্য খুব প্রয়োজনীয় ভিত্তি। আপনি দেখুন, এই সম্পূর্ণ গল্পটি প্রতিকূলতার মুখোমুখি বিশ্বাসের, আপনার মন এবং অন্তর্দৃষ্টিতে বিশ্বাসের। এবং এটাই কারণ ঈশ্বর, বৃদ্ধি এবং সম্ভাবনার আত্মা আমাদের জীবনে আমরা যে কাজগুলি করি তার মাধ্যমে প্রকাশিত হয়। এটি কারণ প্রার্থনা সকল ধর্মের মূল উপাদান। এবং আমি এমন প্রার্থনার কথা বলছি না যেখানে আপনি কিছু চান এবং ঈশ্বর স্বয়ংক্রিয়ভাবে তা দেন। প্রার্থনা ভেন্ডিং মেশিন নয়। সত্যিকারের প্রার্থনার ধারণা হল সমস্যাটি বলা এবং তারপর আপনি কে তা পরিবর্তন করা যাতে ঈশ্বর আপনাকে ভিন্নভাবে ব্যবহার করেন এবং সমস্যাটি মিলিয়ে যায়। আপনাকে প্রার্থনার আগে একই ব্যক্তি থাকার কথা নয়। প্রার্থনাটি পরিবর তে আপনার মনের উপর কাজ করার জন্য, আপনার অন্তর্দৃষ্টি এবং মনকে বিশ্বাস করে ভালো ব্যক্তি হওয়ার জন্য। এবং তারপর আপনার কাজের মাধ্যমে বৃদ্ধি এবং পুরস্কার আপনার কাছে আসে, যা শেষ পর্যন্ত বিগ ব্রাদারের সমাধান আমাদের আধুনিক বিশ্বে। আপনার অন্তর্দৃষ্টি এবং গডসকে বিশ্বাস করে এবং একজন ব্যক্তি হয়ে। আপনি জানেন, আগে ইউএসএ ব্যক্তির মর্যাদা সর্বোচ্চ ছিল। কিন্তু এখন যদি আপনি লক্ষ্য করেন, এই ধারণাটি চিত্রিত হচ্ছে। যেমন অস্কার ওয়াইল্ড বলেছেন, অধিকাংশ লোক এখন শুধুমাত্র অন্য লোক, তাদের জীবন অনুকরণ, তাদের আবেগ উদ্ধৃতি, যার কারণে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে। আপনাকে বিগ ব্রাদার প্রত্যাখ্যান করতে হবে। আপনাকে বিশ্বাস করতে বলা সকল কথিত কর্তৃত্ববাহী ব্যক্তিরা মিথ্যাবাদী। তারা আমাদের মধ্যে সবচেয়ে খারাপ এবং তারা আপনাকে আপনার নিজের ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনার বাস করা বিশ্ব কোনো গণতান্ত্রিক লিবারেল ইউটোপিয়া নয় যেখানে সকলের অংশ আছে, যেখানে সংস্কৃতি এবং নীতি আমরা সকলে নির্ধারণ করি। এটি সম্পূর্ণ বিএস। শীর্ষের পুরোহিতীয় জাতি, বিগ ব্রাদার, আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা আপনার আত্মা উদ্ধার করার বা আপনার মনের ভিতরের আত্মাকে জ্বালানোর জন্য নেই, যার কারণে আপনি যত বেশি তাদের ন্যারেটিভ এবং লাইফস্টাইল অনুসরণ করবেন, তত বেশি আপনি নিজেকে বিষাক্ত করতে শুরু করবেন। আপনি দেখুন, আপনার অলস্তার কারণ, আপনার এই সকল খারাপ অভ্যাসের কারণ, আপনি কখনো যে জীবন চান তা অর্জন করেন না বা আপনার বিশ্বাসের লক্ষ্য এবং আবেগের পিছনে ছুটেন না, তার কারণ হল আপনাকে দমিত করা হয়েছে। আপনার জীবনের অর্থ এবং আত্মা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে, আপনাকে একটি উদাসীন যন্ত্রের গিয়ার করে তুলেছে। আপনার জীবন অন্য কারো, যেখানে আপনার সেরা বছর, আপনার চরিত্র, সৃজনশীলতা এবং আশাগুলি আপনার থেকে চুরি হচ্ছে। এবং এটাই কারণ আপনাকে আপনার মর্যাদার উপর জোর দিতে হবে। আপনাকে আপনার মনকে মুক্ত করতে হবে। আপনাকে আপনার চারপাশের সকল শব্দ প্রত্যাখ্যান করতে হবে এবং বিশৃঙ্খলা, কষ্ট এবং দুঃখকে আলিঙ্গন করতে হবে বৃদ্ধির জন্য। এবং যদি না করেন, আপনি বিগ ব্রাদারের আরেকটি প্যান হয়ে যাবেন। আপনি সেই ব্যক্তি যিনি এমনকি প্রতিরোধ করেননি।
আপনি কখনো সিস্টেমের বিরুদ্ধে কিছু করেননি যা আপনার জীবনকে বিষাক্ত করছে, আপনার এবং আপনার চারপাশের লোকদের সাথে কি ঘটছে তা যত্ন নেওয়ার জন্য খুব প্যাসিভ। এটি কি আপনার যে জীবন যাপন করতে চান? আচ্ছা, আমাদের অনেকের জন্য আমরা এসবের প্রত্যাখ্যান দেখতে শুরু করছি। কারণ পশ্চিমী সভ্যতার পতনের যুগে প্রবেশ করার সাথে সাথে সরকার আমাদের আরও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং লোকেরা আরও অ্যাটমাইজড, বিষণ্ণ এবং একাকী হয়ে উঠছে। কখনো না কখনো আমরা এখন সমাজের রোগকে অতিক্রম করার জন্য অ্যান্টিবডি উৎপাদিত হতে দেখছি। আমরা আরও লোক দেখছি আমাদের বিকৃত হ্যাবিটাসের মূল্যবোধ প্রত্যাখ্যান করছে। বিগ ব্রাদারের দ্বারা আপনাকে খাওয়ানো সকল বিএসের সাথে ব্যক্তিবাদের দিকে পেন্ডুলাম ফিরে আসছে। এবং এটাই কারণ যখন আমি সেলফ ইমপ্রুভমেন্টের এই উত্থান দেখি, ব্যক্তিবাদের উত্থান, যখন আমি বিশ্বে এই সকল বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে দেখি, এটি শুধুমাত্র আমাকে দেখায় যে নিউ ওয়ার্ল্ড অর্ডার দিগন্তে বৃদ্ধির আত্মা কাছে আসছে। যুবকদের জন্য মর্যাদা, ক্ষমতায়ন এবং আশার আত্মা। সেই আশা যা আমাদের সংস্কৃতি হত্যা করেছে এবং আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। এবং তাই ইতিহাসের সকল যুগে লক্ষ লক্ষ সফল জীবিত জীবনের পর এখন বৃদ্ধির চ্যালেঞ্জ আপনার কাছে পাস হয়েছে। আপনি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আপনার মন সবকিছুর দিক নির্ধারণ করে। তাই কোনো অসুস্থ সাংস্কৃতিক ন্যারেটিভের জন্য এটি ছেড়ে দেবেন না। আমাদের মধ্যে সবচেয়ে খারাপদের কাছে আপনার প্রতিভা দিয়ে আপনাকে অনুশোচনা ছাড়া কাজ করতে হবে। আপনার সামনের পথ অনুসরণ করুন এবং আপনার মনের নিয়ন্ত্রণ ফিরে নিন। আমি আপনাকে কিছু বলতে চাই যা আমি গত মাসে কাজ করছি। আপনি দেখুন, আমি কিছু তৈরি করেছি যা আমি সত্যিই মনে করি আপনার জীবন পরিবর্তন করবে। কারণ আপনি দেখুন, আপনার অধিকাংশ জীবন ধরে আপনাকে সর্বদা মিথ্যার একটি অবিরাম প্রবাহ খাওয়ানো হয়েছে। মিথ্যাগুলি যা আপনার মূল্য ব্যবস্থা, উদ্দেশ্য এবং জীবনের আবেগকে বিষাক্ত করেছে, যখন আপনার চারপাশের সম্প্রদায়কেও বিষাক্ত করেছে। এবং এটাই কারণ আপনি এতটা অলস, এতটা অর্থহীন, এতটা একাকী বোধ করেন। এবং তাই এখন সময় এসেছে যে আমরা সত্যিকারের সমাধান এসেছি। শুধুমাত্র আধুনিক দিনের বিএস সমাধান নয়। আমি একটি নতুন ধরনের সম্প্রদায়ের কথা বলছি। আমাদের জীবনের নিয়ন্ত্রণ ফিরে নেওয়ার একটি উপায়, যেখানে আমি হাজার হাজার দার্শনিকদের সত্যিকারের সমাধান, উত্তর এবং মূল্য ব্যবস্থায় গভীরভাবে যাব, একটি সহজবোধ্য প্যাকেজে কনডেন্সড। সকল আপনার জীবন উন্নত করার জন্য, সকল আপনার কোনো খরচ ছাড়া। আমি আপনাকে সাপ্তাহিক একটি প্রবন্ধ পাঠাব যা এই চ্যানেলে আমরা আলোচনা করা সমস্যাগুলির সমাধান। তাই শুধুমাত্র বর্ণনায় লিঙ্কে ক্লিক করুন এবং আপনার ইমেল এবং নাম নিচে যোগ করুন।